তারা আমাকে বল শুনতে পাচ্ছিস নাকি, ঠিক করে অডিও ক্লিয়ার নাকি, তাহলে আমি শুরু করছি। এখানেও একই ব্যাপার, আগের দিনের মতো থার্মোডাইনামিক্সের টোটাল টপিকটা তো এখন আমার কাছে বলার সময় হবে না এই ছোট্ট ক্লাসের মধ্যে। তো আমি ইম্পর্টেন্ট যে কোশ্চেন, সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি অলরেডি বলে দিচ্ছি যে এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। এই টাইপের কোশ্চেন মোটামুটি পড়লেই পরীক্ষাতে কমন পেয়ে যাবি, কারণ প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ডও তাই বলছে। ওরকম পার্টিকুলার কিছু জায়গা আছে যেখান থেকে ওরা কোশ্চেনটা বেশি করে। আর কালকের ক্লাসে আমি দু একটা কোশ্চেন এমনি বলতে বাকি রয়েছে, যেমন হাইড্রোজেন বন্ডিং কি, বা তার ক্লাসিফিকেশন, ফাজান্স রুল, বা স্পেকট্রোস্কোপির দু একটা কোশ্চেন। থার্মোডাইনামিক্সের আজকে দু একটা জায়গায় একটু আমি এক্সপ্লেনেশন করার উপায় থাকবে না, পরের দিন আমি তার রেফারেন্সটা একটু দেখিয়ে দেবো। তো এরকম করে দু চারটে জিনিস বলে দেবো। আর সাজেশন দেওয়ার যেটা রয়েছে, কারণ সাজেশনটা বলতে বা দেখাতে ওটা তো বেশিক্ষণ সময় লাগবে না, বা 15 মিনিট ম্যাক্স টু ম্যাক্স লাগবে, কারণ চারটে কোশ্চেন আছে চারটে ইয়ারের। চারটে ইয়ারের কোশ্চেনকে আমরা দেখবো, ট্যালি করব, দিয়ে দেখবো যে সার্টেন টাইপের কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো বারবার রিপিটেশনে আসে, দ্যাট ইজ ইয়োর সাজেশন। তো যে কোশ্চেনগুলো কালকের এবং আজকের ক্লাস মিলে বলা বাকি থাকবে, সেগুলো নেক্সট ক্লাসে শুরুতে আলোচনা করে দিয়ে সাজেশনটা দিয়ে দেবো। ঠিক আছে? এটা বিটেকের সেকেন্ড সেমের হচ্ছে, বিটেকের সেকেন্ড সেমে কেমিস্ট্রি আছে, তো তাদের জন্য। ঠিক আছে? আচ্ছা। উম, তো প্রথমে দু একটা কথা বলার, যে সেই জিনিসগুলো একটু বুঝে নিই। থার্মোডাইনামিক্সের একেবারে বেসিক জিনিসটা, যেটা মোস্ট অফ দ্য স্টুডেন্ট জানিস, সেটা নিয়ে আলাদা করে কি আর বলি। তো থার্মোডাইনামিক্সে আমরা কি করছি, কোনো একটা পার্টিকুলার সিস্টেমের যে এনার্জেটিক্সটা, এনার্জি চেঞ্জ, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, এবং সেই সিস্টেমটাকে এক্সপ্লেন করার জন্য আমরা কিছু থার্মোডাইনামিক্যালি ভেরিয়েবলসকে ইউজ করছি। সেইগুলোর মধ্যে টেম্পারেচার, প্রেসার, ভলিউম, এরকম টাইপের জিনিসপত্র নিয়ে আমরা আলোচনা করি। যাই হোক, এখানে যেটা হচ্ছে সেটা, যেটাকে নিয়ে আলোচনা করব, যেটা যেটুকু অংশের এনার্জেটিক্সটাকে নিয়ে আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে আমার সিস্টেম। ওই সিস্টেম ছাড়া বাকি যা কিছু রয়েছে সমস্ত কিছু হচ্ছে সারাউন্ডিংস। আর সিস্টেম আর সারাউন্ডিংসকে আমি যদি এক জায়গায় নিয়ে নিই, সিস্টেম আর সারাউন্ডিংসকে আমি যে এক জায়গায় নিই, তাহলে আমি কি পাবো? সিস্টেম আর সারাউন্ডিংসকে এক জায়গায় নিলে আমি পাবো আমাদের ইউনিভার্স। ঠিক আছে? সেকেন্ড সেম, সেকেন্ড ইয়ার না, সেকেন্ড সেম। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এক সেকেন্ড দাঁড়া। সেকেন্ড দাঁড়া, পেন ট্যাপটা একটু প্রবলেম করছে কাল থেকে, কারসাটা নড়াতে পারছি না। যাক, আমি মাউসে করেই দেখাই। তাহলে এই জায়গাটা বলতে চাইছি, তাহলে সিস্টেম প্লাস সারাউন্ডিংস মিলে আমার কি হচ্ছে, সিস্টেম প্লাস সারাউন্ডিংস মিলে আমার ইউনিভার্স। বেশ। আর কি, আমাদের সিস্টেম, মেন সিস্টেমটা আমাদের কাছে তিন টাইপের হতে পারে। একটা ওপেন সিস্টেম, একটা ক্লোজ সিস্টেম, আর একটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম। ওপেন সিস্টেমের মধ্যে কি হবে, ওপেন সিস্টেম বলতে এটা কোশ্চেন তোর সিম্পল চলে আসতে পারে, যে টাইপস অফ সিস্টেম যদি ক্লাসিফিকেশন জানতে চায়, তিন টাইপের আছে একটা ওপেন সিস্টেম। ওপেন সিস্টেমে কি হবে, এখানে ম্যাটার এক্সচেঞ্জ হতে পারবে, এখানে ম্যাটার এক্সচেঞ্জ হবে অ্যাজ ওয়েল অ্যাজ এনার্জি উইথ দ্য সারাউন্ডিংস, তাকে আমরা বলবো ওপেন সিস্টেম। তাহলে যেই সিস্টেমে ম্যাটার এবং এনার্জি দুটোই এক্সচেঞ্জ হতে পারে, তাকে আমরা বলছি ওপেন সিস্টেম। যেমন খোলা পাত্রে আমি যদি জল গরম করি, দ্যাট ইজ ওপেন সিস্টেম, কারণ ওখানে এনার্জিও সারাউন্ডিংসে ট্রান্সফার হচ্ছে, বা সারাউন্ডিংস থেকে সিস্টেম এনার্জি আসতে পারছে, এবং মাস, দ্যাট মিনস ম্যাটার, ওয়াটারটা ভেপার হয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে একটা ওপেন সিস্টেম হলো। দেন আসছে ক্লোজড সিস্টেম। ক্লোজড সিস্টেম আমরা কাকে বলতে পারবো, ক্লোজ সিস্টেম আমরা তাকেই বলতে পারবো যেখানে কি এক্সচেঞ্জ হতে পারবে, এনার্জি এক্সচেঞ্জ হতে পারবে, কিন্তু ম্যাটার এক্সচেঞ্জ হতে পারবে না। তাহলে যেখানে এনার্জি এক্সচেঞ্জ হতে পারবে কিন্তু ম্যাটার এক্সচেঞ্জ হতে পারবে না, ক্যান এক্সচেঞ্জ এনার্জি বাট নট ম্যাটার, বাট নট ম্যাটার, তাদেরকে আমরা বলবো ক্লোজড সিস্টেম। ক্লোজ সিস্টেম মানে তুই কোন একটা সিস্টেমের মাথায় একটা ঢাকা দিয়ে দিয়েছিস, দিয়ে জিনিসটাকে গরম করছিস, তাহলেই হবে ক্লোজ সিস্টেম। সিস্টেমের ভেতরে যা রয়েছে, লিকুইড ভেপার যাই থাকুক, সিস্টেমের বাইরে যেতে পারছে না। আরেকটা কি বলবো, আরেকটা হচ্ছে আমার আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেমে হবে এখানে হিট, যেমন ম্যাটারও এক্সচেঞ্জ হবে না, এনার্জিও এক্সচেঞ্জ হবে না, ম্যাটার এবং এনার্জি কোনোটাই এক্সচেঞ্জ হতে পারছে না, তাদেরকে আমরা বলবো আইসোলেটেড সিস্টেম। এরকম একটা সিম্পল কোশ্চেন তোর কাছে জানতে চাইতে পারে যে সিস্টেম কত টাইপের। আইসোলেটেড সিস্টেমে তুই এক্সাম্পল কি দিতে পারিস, থার্মোফ্লাস্ক, যে হট কফি একটা থার্মোফ্লাস্কের মধ্যে রয়েছে, তাহলে সেটা একটা আইসোলেটেড সিস্টেমের আন্ডারে পড়ছে, যে ম্যাটার এবং
এনার্জি কোনোটাই ওখানে ট্রান্সফার হতে পারছে না। যদিও ওটা একেবারে আইডিয়াল নয়, তুই বলবি হট ফ্লাস্কে রাখলে কি সারা জীবন ধরে ওটা গরম থাকবে? থাকবে না, কিছু বাদে কফিটা ঠান্ডা হবে। তার মানে আইডিয়াল একেবারে কিছু নেই। তারই মধ্যে আমরা বলতে পারি থার্মো ফ্লাস্কের মধ্যে যে হট কফিটা রয়েছে ওখানে এনার্জি এবং ম্যাটার কোনোটাই ট্রান্সফার হচ্ছে না। এই হচ্ছে ব্যাপার। তাহলে এই 3 টাইপের সিস্টেম হলো। আরেকটা কথা বলার কি, সিস্টেম যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সিস্টেম। সিস্টেম ছাড়া বাকি যা কিছু আছে সারাউন্ডিং, সিস্টেম সারাউন্ডিংস মিলে আমার ইউনিভার্স। সিস্টেমকে সারাউন্ডিংস এর থেকে যেটা তফাৎ করছে, সিস্টেম এবং সারাউন্ডিংস এর মধ্যে যেটা ডিফারেন্সিয়েটিং লাইন, সেটাকেই আমরা বলবো এক কি, বাউন্ডারি। ঠিক আছে, এবার বিভিন্ন টাইপের বাউন্ডারি হয়। তো যাই হোক, অত বাউন্ডারি নিয়ে এখন ভাবতে হবে না, সেপারেটিং ম্যাটারটাকে আমরা বলছি বাউন্ডারি। এবার আমরা আরেকটা জিনিস আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে কি, থার্মোডিনামিক্সে এই যে থার্মোডিনামিক্যালি চ্যাপ্টারটা আমরা আলোচনা করছি, এখানে আমরা ম্যাক্রোস্কোপিক প্রপার্টি নিয়ে আলোচনা করি। মানে অনেক একটা সিঙ্গেল মলিকিউলকে নিয়ে আলোচনা করি না, অনেক ক্লাস্টার অফ মলিকিউলকে এক জায়গায় নিয়ে আমরা আলোচনা করি। তাই সেগুলো আমাদের এখন যেগুলো আলোচনা করবো সেটা হচ্ছে, তাই আমরা বলবো ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ, কারণ আমরা বাল্ক নিয়ে আলোচনা করছি, অনেকটা ম্যাটার নিয়ে আলোচনা করছি। এখানে দু টাইপের আমার ম্যাক্রোস্কোপিক প্রপার্টি আমরা পাবো, সেটাকে আমরা বলবো এক্সটেন্সিভ প্রপার্টি আর ইন্টেন্সিভ প্রপার্টি। এই কোশ্চেনটা অলরেডি একবার তোদের পরীক্ষাতে পড়েছে, এক্সটেন্সিভ প্রপার্টি কি, ইন্টেন্সিভ প্রপার্টি কি। কি পড়েনি, মোস্ট প্রবাবলি অনেকগুলো এক্সাম্পল দিয়ে দিয়েছিল, দিয়ে বলেছিল কোনটা এক্সটেন্সিভ প্রপার্টি কোনটা ইন্টেন্সিভ প্রপার্টি, বলো। প্রপার্টিগুলোকে ক্লাসিফাই করতে হতো। আচ্ছা, এক্সটেন্সিভ আর ইন্টেন্সিভ দুটো মাস ডিপেন্ডেন্ট আর একজন মাস ইন্ডিপেন্ডেন্ট। কিভাবে মনে রাখবো, ইন্টেন্সিভে ইন আছে, তাহলে আমরা মনে রাখবো ইন্টেন্সিভ হচ্ছে মাস ইন্ডিপেন্ডেন্ট। তাহলে ইনের সাথে ইন মনে রাখবো, তাহলে ইন্টেন্সিভ ইন্ডিপেন্ডেন্টে ইন আছে, তাহলে কি ইন্ডিপেন্ডেন্ট হবে, মাস ইন্ডিপেন্ডেন্ট। দ্য প্রপার্টিজ অফ দ্য সিস্টেম হুজ ভ্যালু ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য অ্যামাউন্ট অফ দ্য সাবস্টেন্স প্রেজেন্ট ইন দ্য সিস্টেম ইজ কল্ড ইন্টেন্সিভ প্রপার্টি। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মানে মাসের উপর, তাহলে ইন্টেন্সিভ, ইন্টেন্সিভ মানে দাঁড়াবে ইন্ডিপেন্ডেন্ট, তাহলে ইন্টেন্সিভের ইনের সাথে ইন্ডিপেন্ডেন্টের ইন মিলিয়ে দেবো, তাহলে এটা হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। এক্সাম্পলে আসছি, ডেফিনেশনটা দেখে নি আগে। আর এক্সটেন্সিভ মানে তাহলে কি হবে, অবশ্যই জানলে যেটা মাস ডিপেন্ডেন্ট হবে, তাহলে ডিপেন্ডস অন দ্য অ্যামাউন্ট অফ দ্য সাবস্টেন্স প্রেজেন্ট ইন দ্য সিস্টেম ইজ কল্ড এক্সটেন্সিভ প্রপার্টি। তাহলে একটা প্রপার্টি মাস ডিপেন্ডেন্ট আর একটা প্রপার্টি মাস ডিপেন্ডেন্ট নয়। তাহলে মাস ডিপেন্ডেন্ট কি কি হতে পারে, মাস ডিপেন্ডেন্ট মাস ইটসেলফ, অবশ্যই মাস ইটসেলফ মাস ডিপেন্ডেন্ট। আর কি হতে পারে, ভলিউম, অবশ্যই ভলিউম মাস ডিপেন্ডেন্ট, কারণ মাস বাড়লে ভলিউম বাড়বে, মাস কমলে ভলিউম কমবে। ঠিক আছে, এটা দাঁড়ালো ব্যাপার। এবার নেক্সট, সারফেস এরিয়া, ইন্টারনাল এনার্জি, এনথ্যালপি, এন্ট্রপি, ফ্রি এনার্জি, হিট ক্যাপাসিটি, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে মাস ডিপেন্ডেন্ট। যত মাস বাড়বে এদের ভ্যালুও বাড়তে থাকবে। তাহলে এই এক্সাম্পলগুলো একটু মনে রাখতে হবে, আশা করি এক্সাম্পলগুলো দেখতে পাচ্ছিস। এবার ইন্টেন্সিভ, ইন্টেন্সিভ প্রপার্টিজের মধ্যে কোনটা ইন্টেন্সিভ প্রপার্টি, টেম্পারেচার ইজ এ ইন্টেন্সিভ প্রপার্টি, প্রেসার ইন্টেন্সিভ প্রপার্টি। আর একটা কি বলতে পারবো, ডেন্সিটির কথা যদি বলি, ডেন্সিটি ইজ এ ইন্টেন্সিভ প্রপার্টি। তো এইগুলো হচ্ছে আরো এক্সাম্পল এখানে দেখা যাচ্ছে, ভিসকোসিটি, সারফেস টেনশন, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, স্পেসিফিক হিট ক্যাপাসিটি, ভেপার প্রেসার, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এগুলো সবই আমার ইন্টেন্সিভ প্রপার্টিজের আন্ডারে পড়ছে। এক্সাম্পলগুলো দেখে নেওয়া হলো। এবার এই বিষয়ে দুটো কথা আমাদের পড়তে হবে, তোর কোনো জায়গাতে যদি লেখা থাকে কোনো মোলার প্রপার্টি, যে কোনো মোলার প্রপার্টি, যে কোনো মোলার প্রপার্টি, যদি আমাকে মোলার ভলিউম বলে তাহলেও হবে, যদি আমাকে মোলার মাস বলে তাহলেও হবে, যে আমার হিট ক্যাপাসিটির জায়গায় বলে মোলার হিট ক্যাপাসিটি, মানে যে কোনো প্রপার্টি বলেছে তার আগে মোলার ওয়ার্ডটা অ্যাড করা আছে, মোলার ওয়ার্ড অ্যাড করা আছে মানেই ওটা হয়ে যাবে কি, ইন্টেন্সিভ প্রপার্টি। তাহলে মোলার ওয়ার্ড অ্যাড করা থাকলেই ওটা হবে ইন্টেন্সিভ প্রপার্টি। তাহলে মোলার যে কোনো প্রপার্টি হলেই হবে ইন্টেন্সিভ প্রপার্টি। মোলার প্রপার্টিটা মোলা মানে ইন্টেন্সিভ প্রপার্টি হচ্ছে কেন, তার কারণ হচ্ছে আমি যখন মাসের কথা বলছি তাহলে হচ্ছে মোলার মাস, ভলিউম বলছি তখন বলছি মোলার ভলিউম, হিট ক্যাপাসিটি বললে বলছি মোলার হিট ক্যাপাসিটি। তার মানে আমি এক মোলের কতটা মাস, এক মোল পরিমাণ সাবস্টেন্সের কতটা ভলিউম, বা এক মোল পরিমাণ সাবস্টেন্সের হিট ক্যাপাসিটি কতটা, এটা মাপার চেষ্টা করছি। তাহলে এক মোল পরিমাণ, তাহলে মোল পরিমাণ, এক মোল, মোল ইন দ্য মোল একটা নাম্বার, এক মোল সার্টেন অ্যামাউন্ট অফ সাবস্টেন্সকেই ডিনোট করে। তাহলে এক মোল মানে অ্যামাউন্ট অফ সাবস্টেন্সটা ফিক্স হয়ে যাচ্ছে, তাহলে আমি মাসটাকে ফিক্স করে দিচ্ছি। তাহলে যেই মোমেন্টে মাস ফিক্স হয়ে যাচ্ছে সেই মোমেন্টে সেই প্রপার্টিটা আর মাস ডিপেন্ডেন্ট নয়, কারণ মাস আমি চেঞ্জ করছি না, মাস কনস্ট্যান্ট, তাহলে আর মাসের উপর ডিপেন্ডেন্ট থাকছে না। তাই যে কোনো মোলার প্রপার্টি হয়ে যাবে আমার ইন্টেন্সিভ প্রপার্টি। আর একটা কি দেখতে পাবো, যেমন ডেন্সিটির যদি কথা বলি, কি বললাম, ডেন্সিটি ইজ এ মাস ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি, দ্যাট মিনস ইন্টেন্সিভ প্রপার্টি। তাহলে সেক্ষেত্রে কি হবে, ডেন্সিটিটা হচ্ছে কিন্তু মাস বাই ভলিউম,
তাহলে মাসও মাস ডিপেন্ডেন্ট, ভলিউমও মাস ডিপেন্ডেন্ট, কিন্তু ডেন্সিটিটা দুটো এক্সটেন্সিভ প্রপার্টির আমি যদি রেশিও নিয়ে নিলাম মাস বাই ভলিউম, তাহলে পাচ্ছি ডেন্সিটি। দুটো এক্সটেন্সিভ প্রপার্টির রেশিও আমি নিলে যে প্রপার্টিটা আছে সেটা কিন্তু একটা ইন্টেন্সিভ প্রপার্টি, তাহলে ডেন্সিটি। এই দুটো জিনিস একটু ভালো করে মনে রাখতে হবে। আর এখানে তো এক্সাম্পল গুলো বললাম, বাকি দেখতে পাচ্ছিস। এবার স্টেট ফাংশন পাথ ফাংশন আছে, স্টেট ফাংশন পাথ ফাংশন হলো রিভার্সিবল সাইক্লিক প্রসেস, ঠিক আছে। এবার যেটা লাগবে সেটা হচ্ছে আমার হিট ক্যাপাসিটির জায়গাটা, ঠিক আছে। দেখ হিট ক্যাপাসিটি রিলেটেড আমি তো টোটাল ডেরিভেশনটা এখন আমার দেখানোর সুযোগ হবে না। তাহলে আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কিছু টার্মটা কিরকম দেখতে হয় সেই টার্মিনোলজিটা তোকে একটু দেখিয়ে দিতে হবে, যে টার্মটা এরকম টাইপের আসছে হিট ক্যাপাসিটির ক্ষেত্রে। তো হিট ক্যাপাসিটির ক্ষেত্রে টার্মটা এরকম আসছে, হিট ক্যাপাসিটির ক্ষেত্রে টার্মটা আসার আগে কিছু জিনিস আগে বলতে হবে, দ্বারা র্যান্ডামলি মাঝখান থেকে বলতে হচ্ছে, তো সেই জন্য সমস্যাটা হচ্ছে। তার আগে আরেকটা জিনিস আমি বলে দিই, দ্বারা হ্যাঁ, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর যে ম্যাথামেটিক্যাল ফর্মটা আসবে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর ম্যাথামেটিক্যাল ফর্মটা আসবে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ইকুয়াল টু যতটা পরিমাণ হিট সিস্টেমটায় অ্যাড হয়েছে প্লাস ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম কিউ, তাহলে ডেল্টা ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ, ঠিক আছে। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর লটা এটা আসবে। এবার কিউটা হচ্ছে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। এবার যদি ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হয় তখন ডাব্লিউর ভ্যালুটা নেগেটিভ হয়ে যায়, তাহলে বাই দ্য সিস্টেম হলে নেগেটিভ হয়, তাহলে এইগুলো আর একটু হুঁশ রাখতে হবে। যদি বলে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, তাহলে সবকিছু কেমিস্ট্রির ক্ষেত্রে থার্মোডাইনামিক্সকে, কেমিস্ট্রির ক্ষেত্রে থার্মোডাইনামিক্সে আমরা সবকিছু সিস্টেমের রেসপেক্টে ভাববো। সিস্টেমের যদি কমে তাহলে নেগেটিভ, সিস্টেমের যদি বাড়ে তাহলে পজিটিভ। তাহলে আমি যদি বলি হিট ওয়াজ অ্যাডেড টু দ্য সিস্টেম, তাহলে হিট অ্যাড হয়েছে, সিস্টেমের হিট বেড়েছে, তাহলে ওটা পজিটিভ হিট। যদি বলে সিস্টেম হিট রিলিজ করে দিয়েছে, তাহলে সিস্টেমের হিট কমেছে, তাই ওটা নেগেটিভ সাইন বসবে। তাই সিস্টেমের রেসপেক্টে ভাববো অলওয়েজ কেমিস্ট্রির ক্ষেত্রে। সেরকমই ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, সিস্টেমের ওপর কাজ করা হয়েছে, তাহলে কাজটা সিস্টেমের ওপর করা হয়েছে, সিস্টেম নিজে করেনি, তাই ওই ওয়ার্ক ডানটা পজিটিভ। আর যখন ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম মানে সিস্টেম নিজে কাজ করেছে, সিস্টেম নিজের এক্সপ্যান্সে কাজ করেছে, তখন সেই ওয়ার্ক ডানের আগে বসেছে নেগেটিভ সাইন, ঠিক আছে। তখন সেটার আগে বসেছে নেগেটিভ সাইন। তো কেমিস্ট্রির ক্ষেত্রে এই জিনিসটা আমাদের খুব হুঁশ রাখতে হয়, যে সিস্টেমের রেসপেক্টে আমরা ক্যালকুলেট করি, সিস্টেমের কমছে মানে নেগেটিভ, সিস্টেমের বাড়ছে মানে পজিটিভ, এভাবে আমাদের যেতে হয়। তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে ম্যাথামেটিক্যাল ফর্মটা দেখে নিলাম। তাহলে ইন্টারনাল এনার্জি চেঞ্জ ইকুয়াল টু যে পরিমাণ হিট এক্সচেঞ্জ হয়েছে প্লাস ওখানে যত পরিমাণ ওয়ার্ক ডান হয়েছে। এবার অন দ্য সিস্টেম হতে পারে বাই দ্য সিস্টেম হতে পারে, সেই অনুযায়ী চেঞ্জ হবে, এই জিনিসটা আমরা ইউজ করবো। আচ্ছা, এবার হিট ক্যাপাসিটির জায়গায় যেটা ছিলাম, এবং এবার তোদের যদি এইখানে চলে আসিস বইটাতে, এখানে হিট ক্যাপাসিটির যে জায়গাটা আছে মানে তোদের অর্গানাইজারে, এখানে হিট ক্যাপাসিটির বিষয়টাতে এসে ডাইরেক্ট টার্মিনোলজি গুলো বলা রয়েছে, যে আমি সিপি কে এভাবে লিখতে পারি, সিভি কে এভাবে লিখতে পারি, ইন জেনারেল এক্সপ্রেশন সিপি মাইনাস সিভি ইকুয়াল টু টি ইনটু এই টার্মটা গোটাটা দেওয়া রয়েছে। এই টার্মটা ডেরিভেশন কি করে হলো, এবং এই টার্মটাকে ধরে কিন্তু পরের লাইনে পরে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেই কোশ্চেনে এই জেনারেল ফর্মটাকে ডাইরেক্ট লিখে ডেরিভেশনটা করে দেওয়া হয়েছে। এবার এই জেনারেল ফর্মটা কি করে এলো, কোত্থেকে এলো, সেটা বুঝতে গেলে আমাদের এই ধরনের অনেক ডেরিভেশন করতে হবে। যে ডেল্টা এইচ ইকুয়াল টু এই যে ক্যালকুলেশন গুলো রয়েছে, এই ক্যালকুলেশন গুলো টোটালটা করার পর আমাদের হিট ক্যাপাসিটিতে সেই ক্যালকুলেশনটা নিয়ে ইনক্লুড করতে হবে, তবে গিয়ে আমরা এর অ্যান্সারটা পাবো। তো বিষয়টা আদতে ওই জেনারেল ফর্মটা পাওয়াটা একটু লেন্দি প্রসেস, এই তার জন্য তোদের অর্গানাইজারে জাস্ট জেনারেল ফর্মটা লিখে দিয়েছে। তো এই ক্যালকুলেশনগুলো দেখানো এখন ক্লাসের কি বলবো সময়ের বা সুযোগের বাইরে, অনেকটা সময় লেগে যাবে। থার্মোডাইনামিক্স নিয়েই আমাকে হয়তো এখন 1 মাস ধরে থার্মোডাইনামিক্স পড়াতে হবে, তোদের সিলেবাসে থার্মোডাইনামিক্স যা আছে সেটা যদি সমস্তটা ভালো করে বুঝতে হয়। তো সেটা করা যাচ্ছে না বলে কিছু টার্মিনোলজি তোকে একটু মুখস্থর মতনই করতে হবে এখানে এই জিনিসপত্রগুলো। যাই হোক, সেই কথা আমি পরে আসছি, আগে হিট ক্যাপাসিটি পর্যন্ত আমি বই থেকে বলে নিই, একটা জেনারেল একটা ধারণা দাঁড়াক, তারপরে বাকি কথা বলছি। দাঁড়া, তাহলে হিট ক্যাপাসিটি, তাহলে হিট ক্যাপাসিটি ডেফিনেশনটা দেখ। হিট ক্যাপাসিটি হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু রাইজ দ্য টেম্পারেচার অফ দ্য সিস্টেম, দ্য অ্যামাউন্ট অফ হিট দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু রাইজ দ্য টেম্পারেচার অফ দ্য সিস্টেম বাই 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি টেম্পারেচার বাড়াতে যে পরিমাণ হিট সে অ্যাবজর্ব করবে, এটা হচ্ছে হিট ক্যাপাসিটি। এবার তারপরে এবার কতটা পরিমাণ সাবস্টেন্সটার তো অ্যামাউন্টটা তো ফিক্স থাকলো না। এবার দুটো জিনিস হতে পারে, হিট ক্যাপাসিটি ডিটারমাইন্ড অ্যাট এ কনস্ট্যান্ট ভলিউম, সেটাকে আমি বলছি সিভি, আর হিট ক্যাপাসিটি ডিটারমাইন্ড অ্যাট এ কনস্ট্যান্ট প্রেসার, সেটাকে আমরা বলছি সিপি। তাহলে এই হচ্ছে সিপি আর সিভি, একবার আমি কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে মাপছি আর একবার কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে মাপছি।
এবার সিপি আর সিভি এর নিজস্ব কিছু ম্যাথামেটিক্যাল ফর্ম রয়েছে। যাই হোক, এরপরে এরপরে আরেকটা টার্ম বলি, সেটা হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। কাকে বলি আমরা? সেটা হচ্ছে দ্য হিট রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার অফ 1 গ্রাম অফ আ সাবস্টেন্স। আগে ডেফিনেশনে কতটা অ্যামাউন্ট অফ সাবস্টেন্স সেটা বলা ছিল না, সার্টেন অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস তুই বাড়াবি, বা 1 কেলভিনও হতে পারে। যাই হোক, তাহলে 1 গ্রাম অফ আ সাবস্টেন্স বাই 1 ডিগ্রি তুই যদি ইনক্রিজ করতে চাস তখন কি হবে? বুঝতে পারছি কথাটা? সো বাই 1 ডিগ্রি তুই বাড়াতে চাইছিস কতটা? 1 গ্রাম, সেটাকেই বলা হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। যাই হোক, এগুলো তো না হয় ডেফিনেশনের কথা, ডেফিনেশনে গেল। তোর আলটিমেটলি লাগছে যেটা, আরেকটা আছে মোলার হিট ক্যাপাসিটি আছে। মোলার হিট ক্যাপাসিটিতে 1 মোল হয়ে যাবে। এই যে মোলার হিট ক্যাপাসিটি বলছিলাম, মাসটা ফিক্স, তাহলে এটা একটা ইন্টেন্সিভ প্রপার্টিজের আন্ডারে চলে আসবে। যাই হোক, তাহলে 1 মোল সাবস্টেন্সের হিট 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে বা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ হিট এনার্জি দিতে লাগবে সেটা হচ্ছে তার মোলার হিট ক্যাপাসিটি। এবার আলটিমেটলি যেটা লাগে সেটা হচ্ছে এই ক্যালকুলেশনটা মনে রাখতে হবে, কিছু করার নেই এই মোমেন্টে। সিভি ইকুয়াল টু ডেল ইউ ডেল টি কনস্ট্যান্ট ভলিউম, বা ডিইউ ডিটি কনস্ট্যান্ট ভলিউম, আর সিপি হচ্ছে ডেল এইচ ডেল টি কনস্ট্যান্ট প্রেশার। এই দুটো টার্মিনোলজি তোকে মনে রাখতে হবে। তাহলে সিভি ইকুয়াল টু হচ্ছে ডিইউ ডিটি কনস্ট্যান্ট ভলিউম, সিপি হচ্ছে ডিএইচ ডিটি কনস্ট্যান্ট প্রেশার। এই দুটো তোকে মনে রাখতে হবে, ঠিক আছে? এই দুটো মনে রাখতে হবে। আচ্ছা, এবারে যে কথাটা বলছিলাম, হিট ক্যাপাসিটির এই যে তোর বইয়ে তো অর্গানাইজারে এই যে ডাইরেক্ট এই ক্যালকুলেশনটা করে দেওয়া রয়েছে, এটা ক্যালকুলেশনটার জন্য আমি একটু দেখানোর চেষ্টা করি। প্রথমে দেখ, এখানে এই ক্যালকুলেশনটা লাগবে, কেন লাগবে আসছি। তাহলে যেখানে হিট ক্যাপাসিটিটা আছে সেই জায়গাটায় যাই, এটা 37 পেজে রয়েছে। ওটা মোটামুটি আমি যদি এখানে যাই, একটু দাঁড়া আমি পেজটা একবার দেখে নিই। কোথায় গেল? হ্যাঁ, 57, 43 এলো। তাহলে মোটামুটি 67-এ যাই। হ্যাঁ, তাহলে রিলেশনশিপ বিটুইন যে হিট ক্যাপাসিটি রয়েছে যেটা আগে দেখলাম, সিপি হচ্ছে ডেল এইচ ডেল টি কনস্ট্যান্ট প্রেসার। তাহলে সিপি এইটা তোকে তো মনে রাখতেই হচ্ছে, তো সিপি হচ্ছে ডেল এইচ ডেল টি কনস্ট্যান্ট, ডেল এইচ ডেল টি কনস্ট্যান্ট প্রেসার, সিবি হচ্ছে ডেল ইউ ডেল টি কনস্ট্যান্ট ভলিউম। এবার এই ক্যালকুলেশনটা, এই ডেরিভেশনটা আমাদের লাগবে যে ডেল এইচ ডেল টি কনস্ট্যান্ট প্রেসার ইকুয়াল টু ডেল ইউ ডেল টি কনস্ট্যান্ট ভলিউম প্লাস এই যে টার্মিনোলজিটা, এই ডেরিভেশনটাই আমাদের ওই তো অর্গানাইজারে দেওয়া নেই, ডাইরেক্ট লেখা রয়েছে। ওই ডেরিভেশনটা করেই সিপি আর সিভি এর মধ্যে যে এক্সপ্রেশনটা লেখা রয়েছে ডাইরেক্ট ওই এক্সপ্রেশনটা চলে আসে। আচ্ছা, তাহলে এই যে ক্যালকুলেশনটা, এই যে এটা কোথা থেকে করা হয়েছে, এটা যে আর্লিয়ার এই প্রবলেম 1.3.11-এ এই ডেরিভেশনটা দেখানো হয়েছে যে ডেল এইচ ডেল টি কনস্ট্যান্ট প্রেসার আর ডেল ইউ ডেল টি কনস্ট্যান্ট ভলিউম, তাহলে সিপি আর সিভি এর মধ্যে এই যে সম্পর্কটা কোত্থেকে আসে। তাহলে এটা 37 পেজে ছিল, চলে যায়। তো 37 পেজে এই ক্যালকুলেশনটা দেওয়া রয়েছে, ডেল এইচ ডেল টি, এই যে ডেল এইচ ডেল টি কনস্ট্যান্ট প্রেসার আর ডেল ইউ ডেল টি কনস্ট্যান্ট ভলিউম, এই যে সম্পর্কটা আসছে, এটাকে আমরা যদি ডিরাইভ করি, এরকম টাইপের আমার একটা রিলেশনশিপ আসছে, এরকম টাইপের একটা রিলেশনশিপ আসছে, ঠিক আছে? এই রিলেশনশিপটা আমাদের করে দেখাতে হবে কিভাবে আসছে, ঠিক আছে? এটা আমাদের এখন করে দেখাতে হবে। তো তবে কি আসছে, এবার পরীক্ষার জন্য কি হবে, এটা তুই করে দেখাবি? তোর কাছে করে দেখানোর টাইম হবে না, তুই কি করবি, ডাইরেক্ট লিখে দিতে হবে। তাহলে তার ক্যালকুলেশনটা এভাবে আসে, 1 নম্বরের ডেরিভেশনটাই। তাহলে 1 নম্বরের ডেরিভেশনে যে ক্যালকুলেশনটা রয়েছে এটা, যে ডেল্টা এইচ ইকুয়াল টু ইউ প্লাস পিভি, তাহলে ডিএইচ ইকুয়াল টু ডিইউ প্লাস পিভি, ডিএইচ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিভি প্লাস ভিডিপি, এভাবে ক্যালকুলেশন হবে। ডিএইচ ইকুয়াল টু, বাকি এবার তুই ডিফারেন্সিয়াল করা হয়েছে পার্শিয়াল, ডিইউ এর ভ্যালুটা বসেছে, বসিয়ে দেওয়া হলো। তাহলে যে taking H is a function of temperature pressure, U is a function of temperature and volume, replacing delta H and delta U in the above equation by delta H equal to এটা আর delta U equal to এটা। তাহলে এটাকে টেম্পারেচার আর প্রেসারের ফাংশন ধরেছে,
তো ডেল্টা এইচ কে যদি টেম্পারেচার প্রেসারের ফাংশন ধরা হয় দিয়ে তুই যদি পার্শিয়াল ডিফারেন্সিয়াল করিস, তা ডেল্টা এইচ ডেল্টা টি কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, ডিপি হলো ডিটি, আর ডেল্টা এইচ ডেল্টা পি কনস্ট্যান্ট টেম্পারেচার ডিপি। তাহলে এদের দুজনের ফাংশনে ডিফ করলে আশা করি পার্শিয়াল ডিফারেন্সিয়াল জানিস। আর ডেল্টা ইউ কে পার্শিয়াল ডিফারেন্সিয়াল করেছে, তাহলে একবার ডেল্টা ইউ তাকে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়াল করা হয়েছে, তখন ভি কনস্ট্যান্ট, এখানে ডিটি। আর ডেল্টা ইউ কে একবার ভি এর রেসপেক্টে ডিফারেন্সিয়াল করা হয়েছে, টি কনস্ট্যান্ট ডিভি, পার্শিয়াল ডিফারেন্সিয়াল যেমন করা হয়। এবার ডেল্টা এইচ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিবি প্লাস ভিডিপি যেটা আছে সেখানে, তাহলে সেখান থেকে আমি কি বলতে পারি, ডেল্টা এইচ এর জায়গায় এটা লেখা হয়েছে, তাহলে ডিএইচ এর জায়গায় এইটাকে লেখা হলো, ডিইউ এর জায়গায় এটাকে বসিয়ে দেওয়া হলো, বাকি পিডিভি ভিডিপি যেটা ছিল ছিল। এবার টোটালটাকে ডিটি দিয়ে, পি কনস্ট্যান্ট রেখে টোটালটাকে ডিটি দিয়ে তুই যদি ডিভাইড করে দিস, টোটালটাকে ডিটি দিয়ে ডিভাইড করে দিলে এই টার্মটা আসবে, পিটাকে কনস্ট্যান্ট ধরে। ঠিক আছে, পিটাকে কনস্ট্যান্ট ধরা হয়েছে। তাহলে যেখানে পি কনস্ট্যান্ট সেখানে পি এর টার্মটা চলে গেছে, শুধু ডেল এইচ ডেল টি কনস্ট্যান্ট প্রেসার রয়েছে, প্রেসার কনস্ট্যান্ট যেটা রয়েছে সেটা। এবার পি তো কনস্ট্যান্ট, তাহলে পি এর যদি ডিফারেন্সিয়াল করিস তাহলে এই টার্মটা আমার জিরো হয়ে বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে উল্টো দিকে এটা কনস্ট্যান্ট ভলিউম, এই টার্মটা থাকলো, এই টার্মটা থাকলো, এই টার্মটা থাকলো। ঠিক আছে, বাকি কমন যে টার্মগুলো আছে সেই কমন টার্মগুলোকে এখানে কমন নিয়ে এই টার্মটা দাঁড়াচ্ছে। বাকি এক জায়গায় করে কমন নিয়েছে, ডিভিডিটি কনস্ট্যান্ট প্রেসার যদি কমন নিয়ে না হয়, যে পি প্লাস এই টার্মটা থেকে যাচ্ছে। ঠিক আছে, টি দিয়ে ভাগ করা হয়েছে না, তাহলে এখানে পিটা থাকলো, এখানে একটা তুই ডি ডেল ভি ডেল টি একটা টার্ম পাচ্ছিস কনস্ট্যান্ট প্রেসার এটা, আর এই টার্মটাও তো আবার এখানে জিরো হয়ে চলে যাচ্ছে। তাহলে বেসিক্যালি এই দুটো টার্ম তীর চিহ্ন দিয়েছে, ওই দুটো টার্ম জিরো হয়ে বেরিয়ে চলে যাচ্ছে, এই টার্মটা থাকছে, এই টার্মটা থাকছে। আর যেটা পি ডিভি ছিল, পিটাকে রেখে দিয়ে ডেল ভি ডেল টি, যেহেতু টি দিয়ে ডিভাইড করা হয়েছে, ডেল ভি ডেল টি কনস্ট্যান্ট প্রেসার টার্মটা রয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আর এখানে টি দিয়ে ভাগ করা হয়েছে, এই ডেল ভিটাও ডেল ভি ডেল টি হয়েছে কনস্ট্যান্ট প্রেসার। তাহলে এই দুটো টার্ম জিরো হয়ে গেল, এই টার্মটা বসলো, এই টার্মটা এসে বসেছে। এই যে টার্মটা ডিইউ ডিভি কনস্ট্যান্ট টেম্পারেচার ডিভি ছিল, ওই ডিভিটাও ডিফারেন্সিয়াল হয়েছে ডিটি দিয়ে, এই টার্মটা এসে বসলো, এদিকে ভিডিপিটা বেরিয়ে গেল কারণ প্রেসার কনস্ট্যান্ট আছে, তাহলে ডিপিটা জিরো হয়ে গেছে। যে পিডিভিটা রয়েছে, পিডিভি টার্মটা এরকম হয়ে বসেছে। বাকি তো দেখতেই পাচ্ছিস, ডিভি ডিটি কনস্ট্যান্ট প্রেসার কমন নিলে এই টার্মটা আসে। তাহলে এই টার্মটা এইভাবে ডেরিভেশন করতে হয়। এই টার্মটা এখান থেকে ডেরিভেশন করে নেওয়ার পর আমি যদি আবার 72 পেজে চলে যাই, 72 পেজে চলে যাই, তাহলে 72 পেজে গেলে বলেছে এই ডেরিভেশনটা ওখান থেকে করা হলো। তাহলে এই ডেরিভেশনগুলো লাগবে। 13.11-এ 37 পেজে, 37 পেজে প্রথম ডেরিভেশনটা পি প্লাস দিয়ে ডেরিভেশনটা দেখা হলো। 37 পেজে যদি আমি আবার যাই, ভুল নাম্বারিং দিলাম, 37 পেজে যদি যাই, তাহলে সেকেন্ড ক্যালকুলেশনটা এখানে করা রয়েছে। কিভাবে ক্যালকুলেশন করা হয় কারো দেখতে হলে আমি এখানে দাঁড়ালাম, রাখলাম। সিম্পল ক্যালকুলেশন যদি একবার ভালো করে দেখিস, ওই আগেরটাতে ডিটি দিয়ে ডিভাইড করেছিলাম, পিটাকে কনস্ট্যান্ট রেখেছিলাম, এখানে সেম জিনিসই করব, ডিটি দিয়ে ডিভাইড করেছি, ভিটাকে কনস্ট্যান্ট রাখবো, তাহলে আগেরটাই পি প্লাস দিয়ে ইকুয়েশন এসেছে, এখানে জাস্ট ভি মাইনাস দিয়ে চলে আসবে। যেটাকে যে ইকুয়েশনটাকে এখানে ডিটি দিয়ে ডিভাইড করে পি কনস্ট্যান্ট, এই যে 1.3.54, এখানে 1.3.54 ইকুয়েশনটাকে ডিটি দিয়ে ডিভাইড করা হয়েছে, কিন্তু ভিটাকে কনস্ট্যান্ট রাখা হয়েছে। তাহলে পি টার্মগুলো রয়েছে, ডিভি টার্মগুলো জিরো হয়ে বেরিয়ে গেছে। তাহলে সেই করে আমি এই টার্মিনোলজিটাও পাবো। আর থার্ড একটা ক্যালকুলেশন আছে, দেখ এই থার্ড ক্যালকুলেশনটা, তাহলে এই থার্ড ক্যালকুলেশনটাও আমার এখানে দেখতে পাওয়া যাবে। সাইক্লিক রুল যদি কাজে লাগানো হয়, থার্ড ক্যালকুলেশনটা করলে এটা আসবে। ঠিক আছে, এইচটা টেম্পারেচার প্রেসারের যদি ফাংশন হয়, সেটাকে ডিফারেন্সিয়াল করে এই জিনিসটা আসবে। সাইক্লিক প্রসেস হলে সাইক্লিক প্রসেসে আমরা যে ফর্মুলাটা লাগাই সেগুলো লাগাতে হবে। তার জন্য এই একটা ছোট্ট ক্লাসের মধ্যে এত কথা বলার জায়গা নেই, আমি তার জন্য বলছি এই ডেরিভেশনগুলো এখন বসিয়ে বসিয়ে করাতে গেলে ডাইরেক্ট তো ডেরিভেশন দেখিয়ে দিচ্ছি, এর ব্যাকগ্রাউন্ডেও তো আমাকে অনেক কিছু বলতে হবে। এইভাবে তো হঠাৎ করে এরকম করে 2 মিনিটে বলে দেওয়া যায় না। আমি বলছি এরকম ক্যালকুলেশনগুলো আছে, এই ক্যালকুলেশনগুলি করার পর আলটিমেটলি যে সিপিসিভির মধ্যে যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা আসে এই ক্যালকুলেশনগুলি করার পর। এই যে তাহলে একটা হয়ে গেল তোর সিপি, এটা হয়ে গেল সিভি, সেটাতে পাচ্ছিস পি প্লাস ডেল ভি, এই যে প্রথমটা। সেকেন্ডটাতে পাচ্ছিস এইটা হচ্ছে তোর আবার সিপি, এটা হচ্ছে সিভি, তুই পাচ্ছিস ভি মাইনাস। আর একটা পাচ্ছিস এটা হচ্ছে তোর সিপি, এটা হচ্ছে সিভি প্লাস ভি প্লাস এই টোটাল টার্মটা, এই তিনটে পাওয়া যাচ্ছে। এবার the difference between CP and CV may be expressed in terms of easily determined derivatives by making use of thermodynamic equation of state. এবার থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট বুঝতে হবে, তার জন্য সেকশন 4.14 দেখতে বলেছে। তাহলে থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট বলতে কি বোঝায় সেই জিনিসটা তোকে এখন পড়াশোনা করতে হবে। তাহলে অনেক কিছু জিনিস রয়েছে ব্যাকগ্রাউন্ডে ওই ক্যালকুলেশনটা বোঝার জন্য।
তো ব্যাকগ্রাউন্ডে ওই ক্যালকুলেশনটা বুঝে থার্মোডাইনামিক্স ইকুয়েশন অফ স্টেট ইউজ করে আলটিমেটলি 2.6.6 এই ইকুয়েশনটাতে আমরা উপনীত হয় যে সিপি মাইনাস সিবি ইকুয়াল টু টি ইন্টু ডেল পি ডেল টি কনস্ট্যান্ট ভলিউম ডেল ভি ডেল টি কনস্ট্যান্ট প্রেশার, এই টার্মটাতে আমরা আলটিমেটলি উপনীত হতে পাই। যেটা তোর অর্গানাইজারের দিকে তুই যদি তাকাস, অর্গানাইজারে এইটা লেখা রয়েছে দ্য জেনারেল এক্সপ্রেশন অফ সিপিসিবি কি লিখে দিয়েছে, জেনারেল এক্সপ্রেশন অফ সিপিসিবি সিপি মাইনাস সিবি ইজ কি, সিপি মাইনাস সিবি ইকুয়াল টু টি ইন্টু ডেল পি ডেল টি কনস্ট্যান্ট ভলিউম ডেল ভি ডেল টি কনস্ট্যান্ট প্রেশার। এত কিছু ডেরিভেশন করার পর এই ইকুয়েশনটা আসে, এত কিছু ক্যালকুলেশন করার পর ডেরিভেশনটা আসে। এটা জাস্ট তোর অর্গানাইজার এখানে ডাইরেক্ট এটা লিখে দিয়েছে। এবার কি এত কিছু ডেরিভেশন করবি, তোকে তো কোশ্চেনটা কিরকম দেবে দেখ। এবার ম্যাটারটা হচ্ছে পরীক্ষায় অ্যান্সার করাটা। পরীক্ষায় অ্যান্সার করার জন্য তোকে কোশ্চেনটা কি দেবে, যেই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা পার্টিকুলার, এই কোশ্চেনটা এইখানে দেখ দিয়েছে 2-1। তোকে একটা কোশ্চেন দেবে যে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, এইটা তুমি ডিরাইভ করো বা প্রুফ করো। ওটাই অর দিয়ে একই কোশ্চেন দিয়েছে। ইন অ্যান অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেস ডিরাইভ রিলেশনশিপ বিটুইন টেম্পারেচার এন্ড ভলিউম অফ 1 মোল অফ গ্যাস, মানে পিভি পি আর প্রেসার আর ভলিউমেরই করতে দিয়েছে, তারপরে তো টেম্পারেচার ওখান থেকে নিয়ে আসতে হবে। ডিডিউস দ্য রিলেশনশিপ বিটুইন পি এন্ড বি অফ অ্যান অ্যাডিয়াবেটিক প্রসেস, হোয়াট উইল বি দ্য রিলেশন বিটুইন, রিলেশন কি হবে তো আইসোথার্মাল প্রসেসে। তাহলে এই জিনিসগুলো একই কোশ্চেন, প্রথম এর কোশ্চেনটা এরকম টাইপে দেবে, মানে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট এবং ওখান থেকে যে টেম্পারেচার ভলিউমে যে সম্পর্কগুলো আছে সেটা দেবে। আর একটা কোশ্চেন আছে সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর, এটা প্রমাণ করো। তাহলে এই কোশ্চেনটা হচ্ছে এখানের খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, মাল্টিপল টাইম পরীক্ষাতে পড়েছে, তোদেরও পরীক্ষায় পড়ে যেতে পারে। তাহলে এটা করতে গেলে এই যে সিপিসিবির এই যে সম্পর্কটা ছিল, এই সম্পর্কটা তো এখানে ডাইরেক্ট অ্যাজ এ ফ্যাক্ট বসিয়েছে। তাহলে এই ক্যালকুলেশনটা ওই মাঝখানে তোকে তো একটা বড় কোশ্চেনের পার্ট হিসাবে দিয়েছে। তো এখানে সিপিসিবির এত ক্যালকুলেশন করেছে দেখাবি, সেই জায়গাটা তো নেই। তাহলে এই ইকুয়েশনটা একটু মুখস্থ মতো করে তোকে বসাতে হবে। তো ডেরিভেশনের জায়গাটা তো আমি দেখালাম। তাহলে সিপি মাইনাস সিবি ইকুয়াল টু টি ইন্টু ডেল পি ডেল টি কনস্ট্যান্ট ভলিউম ডেল ভি ডেল টি কনস্ট্যান্ট প্রেশার করে। এবার আমরা জানি পিভি ইকুয়াল টু আর টি, একবার প্রেশারকে রাখলে আর টি বাই ভি হবে। এখানে ডিফারেন্সিয়াল করে দেয় টেম্পারেচারের রেসপেক্টে ভলিউম কনস্ট্যান্ট রেখে। তাহলে ডেল পি ডেল টি কনস্ট্যান্ট ভলিউম, আর আর ভি তো, ভলিউম তো কনস্ট্যান্ট, আর তো কনস্ট্যান্ট, আর বাই ভি বেরিয়ে গেল। তাহলে এখানে ডেল টি বাই ডেল টি যখনই হবে ওটা তো 1 হয়ে যাচ্ছে, তাহলে আর বাই ভি। আর তাহলে এখানে ডেল পি ডেল টি কনস্ট্যান্ট ভলিউম পেয়ে গেলি। আরেকবার ভি কে রাখলাম, পিভি ইকুয়াল টু এনআর, পিভি ইকুয়াল টু আর টি, এক মোলের জন্য ক্যালকুলেশন করা হচ্ছে, ভি রাখলে আর টি বাই পি হবে। কনস্ট্যান্ট প্রেশার রাখা হয়েছে, তাহলে এখানেও ডেল ভি বাই ডেল টি করলে আর বাই পি আসবে। তাহলে তুই এই ক্যালকুলেশনটা এখান থেকে করে ফেললি। এই দুটোকে যেই এখানে বসানো হবে শুধুমাত্র আর পড়ে থাকবে। ঠিক আছে, আগে একটা টেম্পারেচার রয়েছে, এখান থেকে আর বাই ভি পেলি, সেকেন্ডার থেকে আর বাই পি পেলি, শুধু আর ক্যালকুলেশন হয়ে গেল, খুবই ইজি। এটা করার মেন টাফেস্ট জায়গাটা ছিল এই যে সিপি মাইনাস সিবি কে টি ইন্টু ডেল পি ডেল টি কনস্ট্যান্ট ভলিউম ডেল ভি ডেল টি কনস্ট্যান্ট প্রেশার, এই ক্যালকুলেশনটাই হচ্ছিল এখানকার টাফেস্ট প্রবলেমেটিক জায়গা। যেই প্রবলেমটা দেখানোর জন্য আমি এখানে দেখালাম যে এখানে কিভাবে ক্যালকুলেশন করতে হবে, সেটা আমি এখান থেকে দেখিয়েছি। ঠিক আছে, যে মেন জায়গাটা হচ্ছে এই যে তিনটে বড় ক্যালকুলেশন, এই যে তিনটে বড় ক্যালকুলেশন এখানে দেখানো হয়েছে। এই তিনটে ক্যালকুলেশন কিভাবে করতে হবে, 1.3.11 প্রবলেম সলভ করতে হবে, দ্যাট মিনস 37। তাহলে এই যে 37 পেজে, 378 বারবার লিখে দিচ্ছি, 37 পেজে যে ক্যালকুলেশন তিনটে আছে, এই তিনটে ক্যালকুলেশন, এই যে ডেরিভেশন, এই ডেরিভেশনটা লাগছে। এই ডেরিভেশনটাই এক পাতা ডেরিভেশন আছে, এই এক পাতা ডেরিভেশন করতে হবে। এই এক পাতা ডেরিভেশন করার পর আবার 72 পেজে ফার্দার কাজ আছে। এক পাতা ডেরিভেশন করা হলো, মানে এই তিনটে কিভাবে ডিরাইভ করা হলো, ডিরাইভ হলো। এই ডিরাইভ হয়ে যাওয়ার পর ওখানেই জাস্ট একই জিনিস লিখেছে, এই প্রথমটা সিপি, সেকেন্ডটা সিভি, সিপি সিভি দিয়ে রিপ্লেস করেছে। তারপরে এই থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট লাগবে, ডেল ইউ ডেল ভি কনস্ট্যান্ট টেম্পারেচার ইকুয়াল টু টি ইনটু ডেল পি ডেল টি, তাহলে এর আবার একটা পার্টিকুলার ডেরিভেশন রয়েছে। তবে গিয়ে এখান থেকে আমরা আলটিমেটলি এই ইকুয়েশনে আসতে পারবো। সো অনেকটা লেন্দি ডেরিভেশন আছে, তোকে এই জায়গাটা অ্যাজ এ ফ্যাক্ট একটু মুখস্থ করে রাখতে হবে এই সিপি মাইনাস সিভি ক্যালকুলেশনটা করার জন্য, কিছু করার নেই। কারণ এত বড় ডেরিভেশনটা পরীক্ষাতে করার জায়গা নেই, তোকে 5 নাম্বার দিয়েছে, তোকে আরো কোশ্চেনও করতে হবে, এটার জন্য হয়তো তোকে 2 নাম্বার দিয়েছে। টোটালটা হয়তো একটা 5 নাম্বারের কোশ্চেন 3+2 এরকম করে দিয়েছে, তাহলে 2 নাম্বারের জন্য এত ডেরিভেশন করার তোর কাছে জায়গা নেই। তাহলে মধ্য কথা 2.1 এর এই কোশ্চেনটা তোর ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা ভালো করে করতে হবে। এবার মোস্ট যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে, সেই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনটা রয়েছে এখানে। আচ্ছা, ফর এনি অ্যাডিয়াবেটিক প্রসেস টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ এ কনস্ট্যান্ট, এটা 11 দেখিয়েছে। এই যে 2.3 এর যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট হয়। এই কোশ্চেনটা আগেও আছে দেখ, যেখানে আগের পেজে এখানে পি ভি টু দি পাওয়ার গামার যে কনস্ট্যান্ট ইকুয়েশনটা ছিল, সেখানেই আবার ছিল ডিরাইভ রিলেশন বিটুইন টেম্পারেচার অ্যান্ড ভলিউম ফর 1 মোল অফ গ্যাস অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য। এটা দেখ অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য টেম্পারেচার ভলিউমেরই ইকুয়েশন, তাহলে ওই ক্যালকুলেশনটাই আসতে হবে, টি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা তোকে প্রুফ করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে টি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, এইটা তোকে ডিরাইভ করে দেখাতে হবে। ওটাও হতে পারে, তাহলে এই 2.3 এর কোশ্চেনটা ইম্পর্টেন্ট, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা ডিরাইভ করো। সিপি মাইনাস সিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা করো।
এই কটা কোশ্চেন এই থার্মোডাইনামিক্স 1 এ ইম্পর্টেন্ট। এখানে আর তেমন কিছু দেখার দরকার নেই। এবারে মেন যেটা সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স 2। থার্মোডাইনামিক্স 2 তে যে কোশ্চেনটা মারাত্মকভাবে আসার চান্স বেশি সেটা হচ্ছে গিবস হেলমোজ ইকুয়েশন। ভালো করে স্টার দিয়ে নে। গিবস হেলমোজ ইকুয়েশন, এটা মাল্টিপল টাইম এসেছে। গিবস হেলমোজ ইকুয়েশনের একটা 5 নম্বরের কোশ্চেন আসার চান্স হাই। ঠিক আছে, কালকে যখন সাজেশন দেখাবো তখন 4টে ইয়ারে কোশ্চেন যখন করাবো তখন দেখতে পাবো যে গিবস হেলমোজ ইকুয়েশন থেকে কোশ্চেন আসার চান্স হাই। এখানে তো জাস্ট গিবস হেলমোজ ইকুয়েশনটার কি বলি, গিবস হেলমোজ ইকুয়েশনটা জাস্ট ইকুয়েশন গুলোকে এখানে লিখে দিয়েছে যে গিবস হেলমোজ ইকুয়েশন গুলো এরকম, এগুলো সবগুলো গিবস হেলমোজ ইকুয়েশনের আলাদা আলাদা ফর্ম। ঠিক আছে, গিবস হেলমোজ ইকুয়েশনের আলাদা আলাদা ফর্ম, সবগুলো গিবস হেলমোজ ইকুয়েশন। কিন্তু তোকে 5 নম্বর দিলে ইকুয়েশন গুলো মুখস্থ করে তো লিখে দিলে হবে না, ইকুয়েশন গুলো ডিরাইভ করতে হবে, যেটা থার্মোডাইনামিক্স 2 টপিকের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। গিবস হেলমোজ ইকুয়েশনের উপর যে বড় কোশ্চেনটা আসবে সেটা। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথম কোশ্চেন দেখ। প্রথম কোশ্চেন দিয়েছে ডিফাইন দ্য টার্মস Gibbs free energy and derive the Gibbs-Helmholtz equation relating the change of free energy delta G and temperature coefficient। তাহলে temperature coefficient of delta G, তাহলে এটা, তাহলে প্রথমে ফ্রি এনার্জি প্রথম পার্ট, ডিফাইন গিবস ফ্রি এনার্জি, তাহলে গিবস ফ্রি এনার্জির প্রথম পার্টে ডেরিভেশন ডেফিনেশনটা দেওয়া রয়েছে। The portion of the total energy of thermodynamic system which can utilize for doing the useful work that is available total energy is known as Gibbs free energy অথবা thermodynamics potential। যা বলবি দ্যাট ইজ ডেফিনেশন। ওয়ার্ক ডান করার জন্য যতটা টোটাল এনার্জি, যতটা এনার্জি অ্যাভেলেবেল ওয়ার্ক ডান করার জন্য বা ইউটিলাইজ করতে পারছি ওয়ার্ক ডান করার জন্য কোনো একটা সিস্টেম, সেটা হচ্ছে গিবস ফ্রি এনার্জি। এবার মেন যে ক্যালকুলেশনটা, মেন যেখানে নাম্বারটা, সেটা হচ্ছে গিবস হেলমোজ ইকুয়েশনের ডেরিভেশন করা। এবার গিবস হেলমোজ ইকুয়েশনের একটা ডেল্টা জি দিয়ে একটা ইকুয়েশন আছে, একটা ডেল্টা এ দিয়ে ইকুয়েশন আছে, এরপরে আরেকটা বড় কোশ্চেন আছে সেখানে ডেল্টা এর ক্যালকুলেশনটাও দেখাবো। তাহলে প্রথম একটা ক্যালকুলেশন তো হোক, তাহলে ডেল্টা জি দিয়ে ক্যালকুলেশনটা হোক, আমি অর্গানাইজার থেকেই দেখাচ্ছি কারণ বড় বই থেকে দেখালেও দেখানো যায়, পুরো ব্যাকে অনেক কিছু ক্যালকুলেশন এখানে করতে হবে। আচ্ছা বেশ, একেবারে বড় কোশ্চেন যেটা আছে ওখানে ভালোভাবে ডেরিভেশনটা আছে সেটা করি। এইটা 2.3 এখানে এই কোশ্চেনটা ওই একই কোশ্চেন, যে রাইট শর্ট নোট অন গিবস হেলমোজ ইকুয়েশন, ডিডিউস গিবস হেলমোজ ইকুয়েশন ইন এনি অফ ইট স্ট্যান্ডার্ড ফর্ম। যে কোনো একটা স্ট্যান্ডার্ড গিবস হেলমোজ ইকুয়েশনে যে কোনো একটা স্ট্যান্ডার্ড ফর্ম ডিরাইভ করে দেয় তাহলেও হবে। এখানে সমস্ত স্ট্যান্ডার্ড ফর্ম নিয়ে আলোচনা করেছে, আমি টোটালটাকে নিয়েই আলোচনা করছি। ঠিক আছে, যে কোনো একটা স্ট্যান্ডার্ড ফর্ম দেখালেই হবে। তাহলে দেখ, এই কিছু আমাদের ইকুয়েশন লাগবে, যে ইউ ইকুয়াল টু এ প্লাস টিএস, তাহলে ইউ ইকুয়াল টু এ প্লাস টিএস এর তো ডেরিভেশন এখনো দেখানো যাচ্ছে না, এটা এই ফর্মুলাটা আমাদের ইউজ করতে হবে, যে দ্যাটস ইন্টারনাল এনার্জি ইকুয়াল টু অ্যাভেলেবেল ইন্টারনাল এনার্জি প্লাস অ্যাভেলেবেল ইন্টারনাল আনঅ্যাভেলেবেল ইন্টারনাল এনার্জি, বেসিক্যালি হেলমোজ ফ্রি এনার্জি প্লাস টেম্পারেচার ইকুয়াল টু এন্ট্রপি। তাহলে এ প্লাস টিএস, হেলমোজ ফ্রি এনার্জি প্লাস টিএস, এটা হচ্ছে ইকুয়েশন। তাহলে এখান থেকে এ কে আমরা বার করে নিতে পারি এ ইকুয়াল টু ইউ মাইনাস টিএস। এইটা ইকুয়েশনের তো ডেরিভেশন দেখানোর আর উপায় নেই, এই ইকুয়েশনটা থেকে আমাদের স্টার্ট করতে হয়, যে আমাদের হেলমোজ যে ফ্রি এনার্জি বা তুই এটাকে ওয়ার্ক ফাংশনও বলতে পারিস এ, সেটা ইন্টারনাল এনার্জির সাথে কি সম্পর্ক, এ ইকুয়াল টু ইউ মাইনাস টিএস। এবার তুই যদি এখানে ডিফারেন্সিয়াল করিস তাহলে ডেল্টা এ ইকুয়াল টু ডেল্টা ইউ মাইনাস টি ডেল এস প্লাস এস ডেল টি করা হলো পার্শিয়াল, পার্শিয়াল করলে এটা এলো। তাহলে এখান থেকে পরের লাইনে কি লেখা হবে, যে দেখ যদি আমরা কনস্ট্যান্ট ভলিউম নিই তাহলে ডেল ভি আমার জিরো হয়ে যাবে, কনস্ট্যান্ট ভলিউম নেওয়া মানে আমার ডেল ভি আমার জিরো হয়ে যাচ্ছে। তাহলে এটা লেখা যায় ডি ইউ ইকুয়াল টু মাইনাস ডি কিউ প্লাস এস ডিটি, এস ডিটি থাকলো, টি ডি এসটাকে লেখা হলো আমার ডি কিউ। ঠিক আছে, এবার ডি ইউ মাইনাস ডি কিউ এইটা টোটালটা পিডিভি কোথা থেকে আসে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আসে, এটা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আসবে, কারণ ডি ইউ ইকুয়াল টু ডি কিউ প্লাস আমার যে ওয়ার্ক ডান আছে পিভি, ওটাকে লেখা যাবে ডি কিউ, মানে ডিফারেন্সিয়াল যখন করেছি একবারেই লিখি, তাহলে আমার ধর ইউ আছে, হ্যাঁ ইউ প্লাস কিউ প্লাস ইউ ইকুয়াল টু কিউ প্লাস পিভি, মানে ওয়ার্ক ডান পিভি ওয়ার্ক ডান হয়, তাহলে পিভি ওয়ার্ক ডান আর যেটা আমার কিউ টেম্পারেচার হিট এক্সচেঞ্জ, ডেল্টা ডি ইউ ইকুয়াল টু ডি কিউ প্লাস পিডিভি প্লাস ভিডিপি লিখতে পাবো। এবার ডেল ভি আমি যদি কনস্ট্যান্ট ভলিউম নিই তাহলে ডেল ভিটা জিরো, তাহলে ডেল ভি জিরো নেওয়া হয়েছে। ঠিক আছে, বোঝা গেছে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, তাহলে সেখান থেকে আমার এই ক্যালকুলেশনটা আসে। এবার কনস্ট্যান্ট ভলিউম যেই না হয়েছে, মানে এখন এখানে কনস্ট্যান্ট ভলিউমটা বসিয়ে দেয়নি, আমি বলছি ডিইউ এটা না নিলে পিডিভি যেটা আছে সেটা এলো, সেটা এখানে তুই বসালি, বসানো হলো, তাহলে পিডিভি মাইনাস এসডিটি টোটাল টার্মটা এলো। টোটাল টার্মটা আসার পর এবার যেই আমি কনস্ট্যান্ট ভলিউম বলছি তাহলে ডেল ভি ইকুয়াল টু জিরো হলো, তাহলে ডেল ভি ইকুয়াল টু জিরো করে দিলে এই টার্মটা আমার জিরো হয়ে যাচ্ছে, তাহলে শুধুমাত্র মাইনাস এস ডিটি পড়ে থাকছে। তাহলে এটা কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে করছি, তাহলে ডেল্টা ডি এ কনস্ট্যান্ট ভলিউম। এবার টেম্পারেচারের রেসপেক্টে এটাকে ডিফারেন্সিয়াল করতে হবে,
ডেল এ ডেল টি কনস্ট্যান্ট ভলিউম নেবো, তাহলে শুধু মাইনাস এস পড়ে থাকবে। তাহলে প্রথম এই ডেরিভেশনটা করা হলো, তাহলে এস ইকুয়াল টু মাইনাস ডেল এ ডেল টি কনস্ট্যান্ট ভলিউম, এই কাজটা করা হলো প্রথম ফেজে। বেশ, নেক্সট নেক্সট কি হবে? নেক্সট এটাকে তুই কি লিখতে পারিস, যে তুই যখন মেন যে ইকুয়েশন আছে এস, এস এর জায়গাটা, এসটাকে তুই যখন এখানে রিপ্লেস করবি, তাহলে কি হবে? এ ইকুয়াল টু ইউ মাইনাস টি এস ছিল, এই যে এ ইকুয়াল টু ইউ মাইনাস টি এস 1 নম্বর ইকুয়েশন। 1 নম্বর ইকুয়েশনে এস এর ভ্যালু মাইনাস ডেল এ ডেল টি কনস্ট্যান্ট ভলিউম বসাবো, তাহলে টি এর জায়গাতে মাইনাস ডেল এ ডেল টি বসলো, তাহলে পজিটিভ, তাহলে এ ইকুয়াল টু ইউ প্লাস টি ডেল এ ডেল টি কনস্ট্যান্ট ভলিউম। তাহলে এটা একটা হেলমহোল্টজ ফ্রি এনার্জির সাথে যে ওয়ার্ক ফাংশন, মানে হেলমহোল্টজ ফ্রি এনার্জির সাথে ইন্টারনাল এনার্জি চেঞ্জের একটা সম্পর্ক আমরা পেলাম। তাহলে এটা আমরা গিবস হেলমহোল্টজ ইকুয়েশন বলতে পারি, এটা একটা দাঁড়াতে পারে গিবস হেলমহোল্টজ ইকুয়েশন। আবার গিবস হেলমহোল্টজ ইকুয়েশনকে তুই এইভাবে করতে পারিস, যে ডেল্টা এ ইকুয়াল টু ডেল্টা ইউ মাইনাস টি ডেল এস মাইনাস এস ডেল টি করা হলো, তাহলে ডেল ইউ রইল, টি ডেল এস কে তুই লিখতে পারিস ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এই যে এস এর চেঞ্জটা, এস এর চেঞ্জটা। এবার এস কে, এস এর ক্যালকুলেশনে আমরা দেখলাম মাইনাস ডেল এ ডেল টি, তাহলে ফাইনাল যে এস তার জন্য লিখতে পারি ডেল এ ফাইনাল ডেল টি, আর ইনিশিয়ালের জন্য লিখতে পারি ডেল এ ইনিশিয়াল বাই ডেল টি, যার করসপন্ডিং নেগেটিভ ছিল, নেগেটিভ সাইনটা তো বসলো, নেগেটিভ নেগেটিভকে পজিটিভ করবে এই লাইনে, তাহলে এখানে মাইনাসটা, তুই যদি মাইনাসটা এখান থেকে কমন নিয়ে নেওয়া হয়েছে, বাকি তো ক্যালকুলেশন দেখতে পাচ্ছিস, ওই মাইনাসে মাইনাসে পজিটিভ হয়েছে, মানে এই নেগেটিভ আর এই নেগেটিভ মিলে পজিটিভ হয়েছে, টোটালে যদি নেগেটিভ কমন নিস, টোটালে নেগেটিভ কমন নিলে এটা পজিটিভ হয়ে যাবে, আবার এখানে একটা নেগেটিভ সাইন চলে আসবে, তাহলে সেটাই হয়েছে, তাহলে এটাকে ডেল্টা এ লেখা হলো, তাহলে এটাও একটা ফরম্যাটে পেলাম, ঠিক আছে। আবার কি করা হয় এখানে আমাদের একটা মিনিংফুল কাজ করার জন্য, এ তো না হলো, ডেল ডেলটি অফ শুধু মানে ডেলে ডেলটি নিয়েছিলাম এতক্ষণ ধরে, এতক্ষণ ধরে এই ক্যালকুলেশনে ডেলে ডেলটি নেওয়া হয়েছিল, এবার আরেকটা ক্যালকুলেশন করা হয় ডেল ডেলটি অফ এ বাই টি, তাহলে ডেল ডেলটি অফ এ করা হয়েছিল, মানে ডেলে ডেলটি করা হয়েছিল, এবার ডেল ডেলটি অফ এ বাই টি এর করা হবে, তাহলে এ বাই টি তুই যদি এবার পার্শিয়াল ডিফারেন্সিয়েট করিস, তাহলে কি হবে? ফার্স্ট রেস সেকেন্ড ডেরিভেটিভ, সেকেন্ড রেস ফার্স্ট ডেরিভেটিভ, 1 বাই হয়ে রয়েছে, তাহলে 1 বাই টি কনস্ট্যান্ট হিসেবে থাকলো, ডেল এ ডেল টি কনস্ট্যান্ট ভলিউম, আর এ কে একবার আমি যদি কনস্ট্যান্ট ধরি 1 বাই টি এর ডিফারেন্সিয়াল কি হবে? মাইনাস 1 বাই টি স্কোয়ার, সেটাই লেখা হয়েছে, লেখা হয়েছে। এবার ডেল এ ডেল টি কনস্ট্যান্ট ভি, এটাই তো আমার মাইনাস এস আগেই ক্যালকুলেশন করা হলো, আর এটা তো এ বাই টি স্কোয়ার হলো, তাহলে এখানে মাইনাস এস তুই বসিয়ে দে, তাহলে মাইনাস এস বাই টি, আর এখানে এ মাইনাস এ বাই টি স্কোয়ার, টি স্কোয়ার তুই যদি লসাগু নিস, তাহলে উপরে এ প্লাস টি এস আসবে, এ প্লাস টি এস কে আমরা আবার লিখতে পারি ইউ, তাহলে মাইনাস ইউ বাই টি স্কোয়ার, তাহলে ডেল এ ডেল টি অফ, এর আগে নিয়েছিল ডেল এ ডেল টি কনস্ট্যান্ট ভলিউম, এটার ক্যালকুলেশন আমরা এখানে করলাম। আরেকবার নিলাম ডেল ডেল টি অফ এ, শুধু এ নিলাম না, এ বাই টি নিয়ে ক্যালকুলেশন করার চেষ্টা করলাম, তখন এটা পেল। এবার এই যে ডেল এ পেয়েছি নেক্সট টার্মে, প্রথমটাতে দেখ দুবার কাজ করা হচ্ছে, একবার এ এর সাথে সম্পর্ক বার করা হয়েছে, এখানে দেখ এ ইকুয়াল টু ইউ প্লাস টি ডেল এ ডেল টি করা হয়েছে, তাহলে সেটার রেসপেক্টে এ বাই টি করা হলো, আরেকবার ডেল এ ডেল টি বাই কনস্ট্যান্ট ভলিউমে এভাবে করা হচ্ছে। অ্যাবাভ ইকুয়েশন অ্যানাদার ফর্ম, গিবস হেলমহোল্টজ ইকুয়েশনেরই আলাদা আলাদা ফর্ম, যে কোনো একটা স্ট্যান্ডার্ড ফর্ম পর্যন্ত ডিরাইভ করে দিলেই হবে, আমি সমস্ত স্ট্যান্ডার্ড ফর্মগুলোকেই বলছি আর কি। তাহলে নেক্সট ডেল এ ডেল টি যদি এখানে করা হয়, ওই ফার্স্ট রে সেকেন্ড ডেরিভেটিভের মতো, ডেল ডেল টি অফ ফাইনাল মাইনাস ইনিশিয়াল বাই টেম্পারেচার, মানে ডেল এটাকে ভেঙে নিলাম, ফাইনাল মাইনাস ইনিশিয়াল বাই টেম্পারেচার, এবার ডেল ডেল টি অফ এ ফাইনাল বাই ডেল টি কনস্ট্যান্ট ভলিউম মাইনাস ডেল ডেল টি অফ এ ইনিশিয়াল, এটা করা হলো। এবার দেখ এখানে ক্যালকুলেশন আমরা করে ফেলেছি এ বাই টি ডেল ডেল টি অফ এ বাই টি কে আমরা কি জানি মাইনাস ইউ স্কোয়ার বাই টি, তাহলে যখন এটা ফাইনাল তখন ইউ ফাইনাল বাই টি স্কোয়ার বসবে, যখন এটা ইনিশিয়াল তখন ইউ ইনিশিয়াল বাই টি, মানে আগের ইকুয়েশনে যেটা করেছি ওটাকেই পরের ইকুয়েশনে কাজে লাগাচ্ছি। তাহলে এখানে আবার লসগু করে দেওয়া হলো, স্ট্যান্ডার্ড লসগু, মাইনাস কমন নিয়ে টি স্কোয়ার করে, তাহলে মাইনাস ডেল ইউ বাই টি স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে বলার যে ডেল ডেল টি অফ এ বাই টি করলে ইউ বাই টি মাইনাস ইউ বাই টি স্কোয়ার আসবে, এখানে ডেল এ বাই টি করলে মাইনাস ডেল ইউ বাই টি স্কোয়ার আসবে, এটাও আমার স্ট্যান্ডার্ড গিবস হেলমহোল্টজ ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্ম। এবার আরেকটা ফর্ম তোকে দেখতেই হবে, কারণ এটা আগে একটা কোশ্চেন করেছে, এখানে তো জাস্ট গিবস হেলমহোল্টজ বলে দিলে তুই যে কোনো একটা স্ট্যান্ডার্ড ফর্ম পর্যন্ত ডিরাইভ করলি, কোনো অসুবিধা নেই। এখানে একটা কোশ্চেন আছে গিবস ফ্রি এনার্জি দিয়ে করো, এতক্ষণ ধরে যে ক্যালকুলেশনটা করলাম হেলমহোল্টজ ফ্রি এনার্জি দিয়ে ক্যালকুলেশন করলাম, গিবস ফ্রি এনার্জি দিয়ে যে ক্যালকুলেশন বলে ক্যালকুলেশনটা একই আগেরটার মতো, এইচ ইকুয়াল টু জি প্লাস টিএস, মানে জি ইকুয়াল টু এইচ মাইনাস টিএস, এখান থেকে আমরা শুরু করতে পারবো, এটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন, যে জি ইকুয়াল টু এইচ মাইনাস টিএস দিয়ে আমরা স্টার্ট করতে পারবো। এইচ আমরা জানি ইউ প্লাস পিভি মাইনাস টিএস করা হলো, টোটালটা যখন ডেরিভেশন মানে ডেরিভেশন করলাম, ডিফারেন্সিয়াল করলাম সরি, ডেল জি ইকুয়াল টু ডেল ইউ, পিডিবিটা হয়েছে পিডিবি প্লাস ভিডিপি, টিএসটা কি হয়েছে মাইনাস টি ডেল এস মাইনাস এস ডেল টি, টোটালটা করা হলো। এখান থেকে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এসব কাজে লাগিয়ে ডি কিউ পেলাম, ইউ প্লাস পিডিবি আমি ডি কিউ পেলাম, তারপরে ভিডিপি আছে
মাইনাস ডিকিউ, আবার মাইনাস ডিকিউ পাওয়া যাবে, আর এদিকে এসডিটি আছে। এই হচ্ছে ব্যাপার। বেশ, তাহলে আলটিমেটলি যেটা থাকবে কেটে কুটে ভিডিপি মাইনাস এসডিটি, ডেল জি ইকুয়াল টু ভিডিপি মাইনাস এসডিটি। আগেরটার ক্ষেত্রে ডেল এ ইকুয়াল টু এখানে কি এসেছিল, ডেল এ ইকুয়াল টু কিন্তু পিডিভি মাইনাস এসডিটি, পিডিভি মাইনাস এসডিটি। এখানে কি এসেছে, ভিডিপি মাইনাস এসডিটি। তাহলে পিডিভি একবার এসেছে, পিডিভি এক জায়গায় এসেছে পিডিভি মাইনাস এসডিটি, ডেল্টা এ ডেল্টা জি এসেছে ভিডিপি মাইনাস এসডিটি, এই জায়গাটা এলো। এত দূর করার পর এবার কনস্ট্যান্ট আইসোবারিক প্রসেস, এবার কনস্ট্যান্ট প্রেসার প্রসেস করতে হবে। সেখান থেকে মাইনাস এস ইকুয়াল টু আসবে ডেল জি ডেল টি কনস্ট্যান্ট প্রেসার। আগেরটাতে মাইনাস এস এসেছিল কিন্তু ডেল এ ডেল টি কনস্ট্যান্ট ভলিউম। তাহলে একবার হেলমজ ফ্রি এনার্জি দিয়ে ক্যালকুলেশন, আর একবার গিবস ফ্রি এনার্জি দিয়ে ক্যালকুলেশন। বাকি এই যে মাইনাস এস পেয়ে গেলাম, এই যে এখানে যেটাকে 6 নম্বর ইকুয়েশন বলা হয়েছে, 6 নম্বর ইকুয়েশনে গিয়ে যদি আমি মাইনাস এস এর ভ্যালুটাকে পুট করে দিই আগেরটার মতনই, এটাকে এখানে পুট করে দিলাম, তাহলে ডেল্টা জি এর একটা ইকুয়েশন পেলাম আমরা। আমরা একটা জি এর ইকুয়েশন পেলাম, জি ইকুয়াল টু এইচ প্লাস টি ডেল জি ডেল টি কনস্ট্যান্ট প্রেসার পেলাম। সেম ওয়েতে ডেল্টা জি, আগেরটার ক্ষেত্রে যেমন ডেল্টা এ ক্যালকুলেশন করা হয়েছে ইউ মাইনাস টি এস ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এখানেও সেম ওয়েতে ডেল্টা জি আর ডেল্টা ইজ ইকুয়াল টু মাইনাস টি ডেল এস, ডেল্টা ইজ ইকুয়াল টু টি ডেল এস এর জায়গাটা লেখা হয়েছে এস ফাইনাল মাইনাস ইনিশিয়াল। এস এর ক্যালকুলেশন আমরা জানি ডিজি বাই ডিটি, ডেল জি বাই ডেল টি, ডেল জি ফাইনাল মাইনাস ডেল জি, ডেল জি ফাইনাল মাইনাস ডেল টি, ডেল জি ইনিশিয়াল মাইনাস ডেল টি। ওই আগেরটাতে যা ক্যালকুলেশন করা হয়েছিল হেলমজ ইকুয়েশনের জন্য, এবার বাকি ক্যালকুলেশনটা একই। হেলমজ ফ্রি এনার্জির জন্য ডেরিভেশনটা যদি একবার ভালো করে দেখে নিস, এই ডেরিভেশনটা হুবহু একই থাকবে ডেল্টা জি এর জন্য, শুধু এস এর টার্মটা একটু আলাদা। এখানে ডেল জি ডেল টি কনস্ট্যান্ট প্রেসার, আগেরটাতে ডেল এ ডেল টি কনস্ট্যান্ট ভলিউম ছিল। এইগুলো বসিয়ে দেওয়ার পর আমি আলটিমেটলি পাচ্ছি ডেল জি ইকুয়াল টু ডেল এইচ প্লাস টি ডেল 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 টি, এটা পেলাম। সেম ওয়েতে আগেরটাই যেমন ডেল এ বাই টি ক্যালকুলেশন করা হয়েছিল, এখানে জি বাই টি ক্যালকুলেশন করা হলো, মাইনাস এইচ বাই টি স্কোয়ার এসছে। আগের বার কত এসেছিল, মাইনাস ইউ বাই টি স্কোয়ার। সেম ওয়েতে ক্যালকুলেশন হয়েছে, আগেরটা যেভাবে ক্যালকুলেশন হয়েছে হুবহু একই ক্যালকুলেশন। যেই জি বাই টি পেলাম, এবার ডেল জি বাই টি দিয়ে ক্যালকুলেশন করলাম, ঠিক আছে। এই যে 2 3 4 5 6 যতগুলো আছে সবগুলোই হচ্ছে গিবস হেলমজ ইকুয়েশন। তোকে পরীক্ষাতে এতগুলো ইকুয়েশন ক্যালকুলেট করতে হবে না, যে কোনো একটা স্ট্যান্ডার্ড ফর্ম অব্দি তোকে ক্যালকুলেট করে দিয়ে আসতে বলেছে, ঠিক আছে। তাহলেই মার্কস পাবি। যতগুলো স্ট্যান্ডার্ড ফর্ম হয় আমি প্রতিটা স্ট্যান্ডার্ড ফর্মকে একবার বলে দিলাম। কারণ কোনোটা এবার যদি এবার বলবো তাহলে এতগুলো কেন প্র্যাকটিস করবো, আমি তো যে কোনো একটা করে প্র্যাকটিস করে যেতে পারি। এবার তোকে যদি কোনো একটা পার্টিকুলার টার্ম ক্যালকুলেশন করে দেখাতে বলে, যে বলে প্রুফ দ্যাট ডেল ডেল টি অফ ডেল জি বাই টি কনস্ট্যান্ট প্রেসার, মানে এইটা লিখে দিল, দিয়ে বললো প্রুফ দ্যাট, দিয়ে বলে দিল প্রুফ দ্যাট, তখন কি করবি, যদি মাঝখান থেকে তুলে দেয়। তাই গিবস হেলমজ ইকুয়েশনটা খুব ইম্পর্টেন্ট। বেশি কোশ্চেন তো পড়তে বলছি না, আগের থার্মোডাইনামিক্স 1 থেকে একটা দুটো কোশ্চেন বলা হয়েছে, থার্মোডাইনামিক্স 2 থেকেও এখান থেকে আমি দুটো কোশ্চেনই বলবো। তাহলে এই গিবস হেলমজ ইকুয়েশনে যা আছে এখন যতটা বললাম টোটালটা ভালো করে প্র্যাকটিস করে যা, ঠিক আছে। সামনে পরীক্ষা যদি, এবার এটা বলা উচিত নয় কিন্তু যেহেতু সামনে পরীক্ষা, একটু যদি বুঝতে কোনো জায়গাতে অসুবিধা থাকে একটু মুখস্থের মতো করে নে, কারণ পরীক্ষাতে মার্কসটা পেতে হবে, ঠিক আছে। কারণ এখন বোঝানোর মতো সময় আমার কাছে নেই, আমি মেন ইকুয়েশনটা বলছি, টাইমটাও তো কম, এরপরে আরেকজনের লাইভ আছে, আমাকে লাইভ ক্লাসটা টাইম ছেড়েও দিতে হবে। সো এইটা প্র্যাকটিস করতেই হবে, কিছু করার নেই। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে আছে, বহুবার পড়েছে, সেটা হচ্ছে কার্নট ইঞ্জিন। হ্যাঁ, হোয়াট ইজ আ কার্নট ইঞ্জিন, কার্নট ইঞ্জিনের এফিসিয়েন্সি আমরা কি করে পাবো, আর কার্নটের যে গ্রাফটা ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা আমাদের একটু ভালো করে বলতে হবে। তাহলে এই যে কোশ্চেনটা 2.6 এর এই কোশ্চেনটা ভালো করে করতে হবে। হোয়াট ইজ এ কার্নট সাইকেল, অবটেন দ্য এক্সপ্রেশন অফ দ্য এফিসিয়েন্সি অফ আ রিভার্সিবল কার্নট ইঞ্জিন, স্টার্টিং ফ্রম দিস এক্সপ্রেশন স্টেট এ অ্যাপ্রোপ্রিয়েট স্টেটমেন্ট অফ দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। এই কোশ্চেনটা করতে হবে, কারণ মাল্টিপল টাইম প্রিভিয়াস ইয়ারে পড়েছে, ঠিক আছে। যেগুলো প্রিভিয়াস ইয়ারে পড়ে ওরকম টাইপের কোশ্চেনই বারবার আসে, তো চিন্তা নেওয়ার দরকার নেই। 2.6 এর এই কোশ্চেনটা পড়বি, কার্নট ইঞ্জিনের, এটাও ইম্পর্টেন্ট। তাহলে কার্নট ইঞ্জিন কি, as a French scientist Adi Carnot 1824 developed a cyclic process and explained clearly how and to what extent work is obtained from it heat। তাহলে দিস ইজ কার্নট সাইকেল। এবার সেকেন্ড, 2 নম্বরে, 2 নম্বর কি বলেছে, রিকোয়ারমেন্ট কি আছে, সিস্টেম একটা পারফেক্ট গ্যাস হতে হবে, এনক্লোজড ইন এ সিলিন্ডার, ফিটেড ইন ওয়েটলেস ফ্রিকশনলেস মুভেবল পিস্টন, এরকম জায়গায় রয়েছে। সিস্টেমটা এরকম হলো। এবার ব্যাপারটা হচ্ছে এই সমস্ত জিনিসপত্র তোকে এখন ডিটেলে আমি এই জায়গা থেকে ধরে ধরে এই বইটা থেকে ধরে ধরে পড়াতেই পারি। এটা গ্র্যাজুয়েশনের কে এল কাপুরের ভলিউম 2, ঠিক আছে। তো কে এল কাপুরের ভলিউম 2 থেকে আমি এখন থার্মোডাইনামিক্স, এই সিঙ্গেল একটা বই দিচ্ছে 484 পেজের, এই সিঙ্গেল বইটা থার্মোডাইনামিক্স এর উপরই ডেডিকেটেড বই। আরেকটাও থার্মোডাইনামিক্স বই আছে, মানে দুখানা বই আছে থার্মোডাইনামিক্স এর উপর। এখন বসে বসে পড়াতে গেলে বহু কিছু বলা যায়, কিন্তু পরীক্ষার আগে না তোদের পড়তে ভালো লাগবে না মাথায় ঢুকবে। আমি তাই যেটুকু দরকার পরীক্ষাতে মার্কস পাওয়ার জন্য আমি ততটুকু মার্ক করে দিচ্ছি, একটু ভালো করে ওইটুকু পড়ে যা, তাহলেই পরীক্ষাতে কমন পেয়ে যাবি। নেক্সট,
2 নম্বরে কি হতে পারে রিকোয়ারমেন্টের মধ্যে অবটেন দ্য এক্সপ্রেশন অবটেন করতে বলেছে। কার্নোট ইঞ্জিনের যে এক্সপ্রেশনটা আছে না, প্রুফ দ্যাট দ্য ক্রাইটেরিয়া অফ স্পন্টেনিটি ডেল জি শুড বি নেগেটিভ। ডেল জির এই যে নেগেটিভের ক্যালকুলেশনটা যেটা আসবে, তাহলে এখান থেকে যে কোশ্চেনগুলো আমি আগে বলে দিই দাঁড়া, যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। গিবস হেলমোজ ইকুয়েশনটা যেটা দেখছি এটা ইম্পর্টেন্ট, কারণ এর আগে একটা কোশ্চেন আছে যেটা গিবস হেলমোজ ইকুয়েশনেরই। এন্ট্রপি আছে, এন্ট্রপি কোশ্চেনটা গিবস হেলমোজ, তো তাহলে 2.3 আর 2.1 মানে 2.3 এ টোটালটা করে নিলে গিবস হেলমোজ হয়ে যাবে। কার্নট ইঞ্জিনের ক্ষেত্রে টোটাল কার্নট ইঞ্জিনের যে ডেরিভেশনটা আছে, টোটাল কার্নট ইঞ্জিনের ডেরিভেশনটা এখানে দেওয়া রয়েছে। এতটা মানে ওয়ার্ক ডানের ক্যালকুলেশনটা করা রয়েছে, এতটা ওয়ার্ক ডানের ক্যালকুলেশন এখন বলতে গেলে চাপ আছে। আর এই যে স্পন্টেনিটির ক্রাইটেরিয়া এই যে 2.7, আমার এই বই অনুযায়ী 2.7, 2.6 কার্নট ইঞ্জিনের এটা গিবস হেলমোজ ইকুয়েশনটা বলে দেওয়া হলো। ঠিক আছে, কার্নট ইঞ্জিনের যে টপিকটা রয়েছে, কার্নট ইঞ্জিনের টপিকটা ইম্পর্টেন্ট। একটা টপিক আমি শুধু আজকে বলে দিই, সেটা হচ্ছে এইটা, এন্ট্রপিটা। হোয়াট ইজ এন্ট্রপি, ফিজিক্যাল সিগনিফিকেন্স কি, এক্সপ্লেন হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম। তাহলে এন্ট্রপি কি, এন্ট্রপি ডেরিভেশনটা দেখ, সেটা হচ্ছে the heat change dq and the temperature T are thermodynamic quantities. Therefore, we can say that the system has a thermodynamic function whose change measured by dq by T is independent of the path of the transformation of the system. It is this function has been called the entropy by Clausius and denoted by S. এটা হচ্ছে তোর entropy। ঠিক আছে, entropy change যদি ds হয় তাহলে dq reversible by T। তাহলে এটা হচ্ছে entropy definition। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এখানে 2.1 থেকে শুরু করে 2.7 অবধি, তার মানে entropy এই কোশ্চেনটা, গিবস হেলমোজ ইকুয়েশন টোটালটা, কারণ মাঝখান থেকে কোশ্চেন তুলে দিতে পারে, আর কার্নট ইঞ্জিন, এই কটা কোশ্চেন, কার্নট ইঞ্জিন এফিসিয়েন্সি, আর স্পন্টেনিটির ক্রাইটেরিয়া, ওটা এন্ট্রপির সাথে যুক্ত। এই স্পন্টেনিটির ক্রাইটেরিয়া, গিবস হেলমোজ, স্পন্টেনিটি ক্রাইটেরিয়া, গিবস হেলমোজ, কার্নট ইঞ্জিন, এই তিনটে টপিক থার্মোডাইনামিক্স 2 থেকে ইম্পর্টেন্ট। আর থার্মোডাইনামিক্স 1 থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট আর সিপিসিভির সম্পর্কটা। এটা হচ্ছে ব্যাপার। ফিজিক্যাল সিগনিফিকেন্স কি, ফিজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে এন্ট্রপি কোনো একটা সিস্টেমের টোটাল র্যান্ডামনেসটাকে ক্যালকুলেট করে, একটা সিস্টেমের ক্যাওসনেসটাকে ক্যালকুলেট করে টোটালটা। তাহলে দ্য স্টেট অফ ইকুইলিব্রিয়াম রিয়েলি মিনস আ স্টেট অফ ম্যাক্সিমাম ডিসঅর্ডার অর ক্যাওস। তাহলে ফর এক্সাম্পল ইফ উই পুট এ কোয়ান্টিটি অফ ইয়েলোইজ গ্রিন ক্লোরিন গ্যাস কোনো একটা জায়গায় যদি দিই, সেটা গোটা ঘরে ধীরে ধীরে ছড়িয়ে পড়বে, টোটালটা ছড়িয়ে যাওয়ার পর একটা সে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আসবে। তাহলে এক জায়গায় ছিল থেকে গোটা ঘরে ছড়িয়ে পড়লো, দ্যাট মিনস গোটা ঘরে স্প্রেড আউট হলো, তাহলে এন্ট্রপি বাড়লো বা র্যান্ডামনেসটা বাড়লো, এইটাই মেজার করে দেয়। এখানে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলেছে। এখানে ইফ ইউ অ্যারেঞ্জ এ নাম্বার অফ রেড অ্যান্ড ব্ল্যাক বলস অন আ ট্রে ইন আ পার্টিকুলার প্যাটার্ন অ্যান্ড দেন শেক দ্য ট্রে অফ দ্য বলস, তাহলে তারা মিক্স আপ হবে এবং ডিসঅর্ডারলি একটা ফ্যাশন আসবে। তাহলে নেচার সবকিছু এখানে ধীরে ধীরে র্যান্ডামনেসের দিকে যেতে চায়, র্যান্ডামনেস হতে চায় স্পন্টেনিয়াস প্রসেসের ক্ষেত্রে অলওয়েজ র্যান্ডামনেস আসে, মানে আমার এন্ট্রপি বাড়ে। তাহলে এন্ট্রপির ফিজিক্যাল সিগনিফিকেন্স ওটাই যে ওর র্যান্ডামনেসকে ডিনোট করছে। বেশ, এবার দেখ বাকি এই প্রসেসগুলোতে, দিজ অল ন্যাচারাল প্রসেস অ্যান্ড দ্য রিভার্স ইজ নট পসিবল ইন নেচার। তাহলে হাউ এভার, মানে ধর বলগুলোকে সাজিয়ে রাখা হয়েছে সার্টেন প্যাটার্নে, তুই ঝাঁকিয়ে দিলি, বলগুলো র্যান্ডাম হয়ে গেলো। আবার সেকেন্ড টাইম তুই যদি মানে যেদিকে ঝাঁকিছি, সামনে থেকে পিছন থেকে সামনের দিকে ঝাঁকালি, হয়তো সামনে থেকে পিছনের দিকে যদি উল্টো দিকে ঝাঁকাস, তাহলে বলগুলো কি আবার অ্যারেঞ্জ হয়ে যাবে? হবে না। তার জন্য এখানে কি রেখেছে, রিভার্স প্রসেস ইজ নট পসিবল ইন নেচার। মোর ওভার দিস প্রসেস হুইচ অলওয়েজ হ্যাভ আ টেন্ডেন্সি টু অ্যাটেন্ড a state of equilibrium are irreversible and thus leads to entropy increase by increase of entropy. This means when the system approaches equilibrium, the greater is the disorder and irreversibility. When equilibrium is reached, it has a maximum disorder. তাহলে ইকুইলিব্রিয়াম রিচ করলে ম্যাক্সিমাম ডিসঅর্ডার আসছে এবং একটা সিস্টেম ন্যাচারালি এটাই হতে চাইছে। এটাই ফিজিক্যাল সিগনিফিকেন্স এন্ট্রপির, এই কথাটাই বলতে চাইছে। থার্ড পার্টে কি বলেছে, ইন্টারনাল এনার্জি থেকে আমরা কি বুঝি, ইন্টারনাল এনার্জি অফ আ থার্মোডাইনামিক সিস্টেম ইজ ইনহারেন্ট এনার্জি possessed by the system within itself and it is denoted by symbol U. অরিজিন অফ দ্য ইন্টারনাল এনার্জি কামস ফ্রম দ্য এবার ব্যাক মলিকিউলগুলোর মধ্যে কি হতে পারে, তুই যদি একটা জলের পাত্র অনেক মানে একটা জল নিয়েছিস কোনটা বালতিতে, ওর মধ্যে যে জলের পার্টিকেল গুলো রয়েছে, জলের পার্টিকেল গুলো র্যান্ডামলি চারিদিকে ছোটাছুটি করছে, অনেক পার্টিকেল আছে চারিদিকে ছোটাছুটি করছে। তাহলে এটা হচ্ছে তার ট্রান্সলেশনাল মোশন, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, তাহলে তার মধ্যে তার ট্রান্সলেশনাল মোশন আছে। আগের দিন যে আয়া স্পেকট্রা পড়াচ্ছিলাম না, তাহলে সেখানে কি আছে, মলিকিউল গুলো যে কার্বন ডাইঅক্সাইডের কথা যদি বলি, এই বন্ড গুলো নিজেদের মধ্যে সিজারিং মোশন রয়েছে, টুইস্টিং মোশন রয়েছে, মোদ্দা কথা বেন্ডিং কথা বলতে চাইছি, বেন্ডিং মোড অফ ভাইব্রেশন। এছাড়া বন্ড স্ট্রেচ হতে পারে, বন্ড কম্প্রেস হতে পারে। তাহলে তার স্ট্রেচিং বেন্ডিং রয়েছে,
স্ট্রেচিং মোড অফ ভাইব্রেশন রয়েছে, বেন্ডিং মোড অফ ভাইব্রেশন রয়েছে। তাহলে মলিকিউলের নিজস্ব ভাইব্রেশন আছে বন্ডে, মলিকিউলের ট্রান্সলেশনাল মোশন আছে, চারিদিকে ছোটা যেতে পারে। এই যে মোশনগুলো রয়েছে, কাইনেটিক এনার্জি রয়েছে, ভাইব্রেশন রয়েছে, এই যে ইন্টারনাল যে এনার্জিগুলো রয়েছে, সেইটাই মলিকিউলের ইন্টারনাল এনার্জির জন্য দায়ী। তাহলে কামস ফ্রম দ্য molecule movement, তাহলে the internal energy origin of the comes from the molecular movement of the working substance of the system. ওয়ার্কিং সাবস্টেন্স অফ দ্য সিস্টেম, আমি জলের এক্সাম্পল দিচ্ছি না, তাহলে ওই সিস্টেমটা জলের বালতি, সে বালতিতে জল আছে, তাহলে ওয়ার্কিং সাবস্টেন্স অফ দ্য সিস্টেম কে? ওয়াটার পার্টিকেল গুলো, তার র্যান্ডম মোশন আছে। তাহলে দাস ইন আ গ্যাস দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য র্যান্ডম মুভিং মলিকিউলস আর রেসপন্সিবল ফর দ্য ইন্টারনাল এনার্জি অফ দ্য হোল গ্যাস। এবার বাকি তো ড্যানিয়েল সেল এসব করে অনেক কিছু এক্সাম্পল দিয়েছে, এরকম করে বলা হলো। আচ্ছা, তাহলে এখানে মোস্ট যেটা ইম্পর্টেন্ট 2.3 গিভস হেলমোজ ইকুয়েশন পড়তেই হবে। গিভস হেলমোজ ইকুয়েশন থেকে কোশ্চেন আসবেই। আর কি থেকে কোশ্চেন আসবে? আরেকটা জায়গা থেকে কোশ্চেন আসতে পারে কার্নট ইঞ্জিন, কার্নট ইঞ্জিন এফিসিয়েন্সি। আরেকটা আসতে পারে যে কোনো একটা সিস্টেমের স্পন্টিনিটির জন্য কি দায়ী। এই তিনটে কোশ্চেন থার্মোডাইনামিক্স 2 থেকে খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে গিভস হেলমোজ ইকুয়েশনটা বিশাল ইম্পর্টেন্ট, হয়তো তোদের পড়েও গেছে এবছর। আর থার্মোডাইনামিক্স 1 থেকে যেটা ইম্পর্টেন্ট, অ্যাডাবেটিক প্রসেস, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, ওটা। আর সিপি আর সিভির মধ্যে যে সম্পর্ক। তাহলে যে দুটো জিনিস আমি আজকের ক্লাসে বলতে পারছি না, পরের দিনের ক্লাসে আমি যদি নিই 15 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তাই পরের মানে সাজেশনটা আমি দিতে তো বেশি সময় লাগবে না। তাহলে ওই ক্লাসে আমি কার্নট ইঞ্জিনের এই জায়গাটা একটা কনসাইজ নোট নিয়ে আসবো, কারণ এখানে পাতার পর পাতা বলেছে, অত বলবো না, এক জায়গায় কনসাইজ হয়েতে বলবো। কার্নট ইঞ্জিনের এটা বলে দেবো। কার্নট ইঞ্জিনটা বলার পর ওই যে স্পন্টিনিটির যে ক্রাইটেরিয়া, সেই কথাটা একবার বলে নেবো। আর পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট যে ডেরিভেশনটা আছে, ঠিক করে ডেরিভেশন করে কিছু ব্যাকগ্রাউন্ড নলেজ লাগবে, সেটা আমি এক জায়গায় লিখে ওটা বলে দেবো। আর কি বলবো, হাইড্রোজেন বন্ডিং এর ক্লাসিফিকেশন একটা বলে দেবো। আর ফাজান্স রুল, এই কটা বলে দেওয়ার পর সাজেশনটা বলে দেবো। সাজেশন বলতে 10-15 মিনিট লাগবে। তো ওই ওই আগের পর কালকে ওরকম ঘন্টাখানে ক্লাস হবে সন্ধ্যাবেলা, তাহলেই আমাদের সমস্ত কমপ্লিট হয়ে যাচ্ছে। আজকে থার্মোডাইনামিক্স যতটা বললাম ততটা একটু ভালো করে পড়, এটা খুব ইম্পর্টেন্ট। আর দুটো তিনটে যে কোশ্চেন পড়ে রয়েছে ওটা বলতে বেশিক্ষণ লাগবে না, নেক্সট ক্লাসে বলে দেবো। আজকে এতটাই থাকলো। পরের দিন যে কোশ্চেনগুলো এখন আমাদের একটু বাদ পড়ে রইলো, স্পেকট্রোস্কপি, থার্মোডাইনামিক্স আর ওই যে হাইড্রোজেন বন্ড, এইসব বললাম, ওই কোশ্চেনগুলো আলোচনা করে সাজেশনটা দিয়ে দেবো, তাহলেই আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে এতটাই থাকলো, কালকে আবার বাকিটা নিয়ে আলোচনা